হ্যালো স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আগের দিন আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর 20 অবধি কমপ্লিট হয়ে গেছিল। আজকে তাহলে শুরু হবে 21 নম্বর থেকে। আজকেই আমাদের লাস্ট ক্লাস। আজকে যতগুলো হবে ততগুলাই করে আমরা কমপ্লিট করে দেবো। আজকে আমাদের পরীক্ষাগারের ও ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। পুরো চ্যাপ্টারটা আজকে কমপ্লিট হয়ে যাবে আমাদের। আজকে 21 নম্বর কোশ্চেনে কেমন কি আছে দেখবো আমরা। এবার একটু ভালো ভালো কোশ্চেন আছে একদম। সালফার থেকে শুরু করে স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির শর্ত সহ সমীকরণগুলি লেখো। সেম একই কোশ্চেন। স্পর্শ পদ্ধতিতে SO2 থেকে SO3 প্রস্তুতির শর্ত সহ বিক্রিয়ার সমিত সমীকরণ দাও এবং উৎপন্ন SO3 থেকে কিভাবে সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করা হয়। এবং অথবা আরেকটা স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির ক্ষেত্রে আয়রন পাইরাইটিস থেকে ওলিয়াম প্রস্তুতির ক্ষেত্রে বিক্রিয়াগুলি শর্ত সহ লেখো। তিনটে কোশ্চেন আছে। তিনটে কোশ্চেন কিরকম, আমি একটার মাধ্যমে সবগুলা করিয়ে দেবো। ওকে, এবার যেটা যেরকম লাগবে। প্রথমটা দেখো, আমরা জানি কি প্রথম যে স্টেপে প্রথম ধাপে কি করে আয়রন পাইরাইটিস বা সালফার অতিরিক্ত বায়ুতে পড়ালে সালফার ডাই অক্সাইড উৎপন্ন হয়। এবার দেখো প্রথম কোশ্চেনটা কি বলেছে, সালফার থেকে শুরু করে। তাহলে যখন প্রথম কোশ্চেনটা যদি আসে, যদি বলে সালফার থেকে শুরু করে, তাহলে কিন্তু আমরা আয়রন পাইরাইটিস আর লিখবো না। এইটুকু যেন মাথায় থাকে অবশ্যই। আর যখন আমরা লাস্টের কোশ্চেনটা দেখো, স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির ক্ষেত্রে আয়রন পাইরাইটিস থেকে ওলিয়াম, তাহলে যদি লাস্টের কোশ্চেনটা করি তখন কিন্তু আমরা সালফারটা থেকে যে সালফার ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে, তাহলে এই স্টেপটা আমরা দেব না। ওকে, তাহলে আমরা কি লিখবো তখন লাস্টেরটার জন্য যে কোশ্চেনটা আছে অথবা, তাহলে কি লিখবো শুধু যে আয়রন পাইরাইটিস অতিরিক্ত বায়ুতে পড়ালে সালফার ডাই অক্সাইড উৎপন্ন হয়। আর যদি আমরা প্রথমটা লিখি তাহলে আয়রন পাইরাইটিসটা লিখবো না, তখন সেক্ষেত্রে লিখবো কি সালফারকে অতিরিক্ত বায়ুতে পড়ালে সালফার ডাই অক্সাইড উৎপন্ন হয়। তাহলে বিক্রিয়াটা লিখি প্রথম ধাপের। দেখো প্রথম যেটা আছে কি আছে তোমার, আয়রন পাইরাইটিসের সংকেত Fe(S2) এর সাথে বিক্রিয়া করবে কে, অক্সিজেন। বায়ুতে পড়ানো মানে হচ্ছে কি অক্সিজেন বিক্রিয়া করবে করে আমাদের কি উৎপন্ন করবে, Fe2O3, এটা 2 অণু করবে এবং তার সাথে বিক্রিয়া করে আমাদের কি করবে, SO2 উৎপন্ন করবে। ওকে, তাহলে কত হচ্ছে, এটা সালফার ডাই অক্সাইড কটা উৎপন্ন করবে, 8টা উৎপন্ন করবে। তাহলে দেখে নাও আমাদের আয়রন পাইরাইটিস সাথে অতিরিক্ত বায়ুতে পড়ালে Fe2O3 এবং তার সাথে 8 অণু সালফার ডাই অক্সাইড উৎপন্ন হবে। দেখে নাও অক্সিজেনটা ঠিক আছে কিনা। 8 দুগুণে 16, 3 দুগুণে 6, তাহলে 16 আর 6 22, আর এই জায়গায় 11 2 অর্থাৎ 22। তাহলে অক্সিজেন পরমাণু সংখ্যা ঠিক আছে। এখানে 4টে Fe, এখানেও 2 দিয়ে 4টে Fe, তাহলে আমার ঠিক আছে। এবার পরবর্তীতে রিঅ্যাকশনটা চলে যাব সালফারের সাথে অক্সিজেনের বিক্রিয়ায়। তাহলে সালফারের সাথে অক্সিজেন বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, সালফার ডাই অক্সাইড SO2। এটা কি গ্যাস, সালফার ডাই অক্সাইড কি গ্যাস, এটাও গ্যাস। এইবার আমাদের দ্বিতীয় স্টেপে দেখো, এই যে দ্বিতীয় অথবা নম্বর দ্বিতীয় যে SO2 থেকে SO3 প্রস্তুতি শর্ত সহ বিক্রিয়া সমীকরণ দাও এবং উৎপন্ন SO3 থেকে কিভাবে সালফিউরিক অ্যাসিড প্রস্তুত। তাহলে দ্বিতীয় যখন অথবাটা যদি দ্বিতীয় অথবা যে কোশ্চেনটা আছে সেইটা যদি থাকে, তখন তাহলে আমরা কিন্তু এই প্রথম ধাপটা লিখবই না। প্রথম ধাপটা আমরা কিন্তু লিখবই না, আমরা একেবারে শুরু করে দেবো সেক্ষেত্রে দ্বিতীয় ধাপ থেকে। দ্বিতীয় ধাপ থেকে কি করব, যে SO2 থেকে SO2 সালফার ডাই অক্সাইডকে 450 ডিগ্রি উষ্ণতায় 1 থেকে 1.5 বায়ুমণ্ডলীয় চাপ মানে ATM, অ্যাটমসফিয়ারিক প্রেসার, উত্তপ্ত প্লাটিনাইজড অ্যাসবেস্টস বা ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড V2O5 অনুঘটকের উপস্থিতিতে ধূলিকণা মুক্ত বিশুদ্ধ ও শুষ্ক বায়ু অক্সিজেন দ্বারা জারিত করে সালফার ট্রাই অক্সাইড উৎপন্ন করে।
তাহলে আমরা এখানে রিয়াকশনটা লিখবো, বিক্রিয়াটা কি লিখবো দেখো, SO2 কত 2 অণু, তার সাথে বিক্রিয়া করবে কে, অক্সিজেন। এই যে বিক্রিয়াতে এটা কি হবে, উভয়মুখী বিক্রিয়া এবং তাপদায়ী বিক্রিয়া। এখানে কত হবে বলো, এখানে লিখবো V2O5 অনুঘটক বা কি প্লাটিনাইজড অ্যাসবেস্টস, প্লাটিনাইজড দেখো এটা জায়গা হচ্ছে না, এখানে অ্যাসবেস্টসটা এখানে নিচে লিখে দিই। উভয়মুখী বিক্রিয়া যেহেতু, তাহলে উভয়মুখী সাইন দিয়ে দেবো। তার সাথে আমরা কি লিখে দেবো, তাপমাত্রাটা 450 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা এবং কমা দিয়ে কি দেবো 1 থেকে 1.5 ATM লিখে দেবো। কি উৎপন্ন হবে, 2 অণু কি উৎপন্ন হবে, SO3 সালফার ট্রাই অক্সাইড উৎপন্ন হবে, সালফার ট্রাই উৎপন্ন হবে এবং তার সাথে তাপ উৎপন্ন হবে, তার সাথে তাপ উৎপন্ন হবে। এই তাপটা কত, 45 কিলো ক্যালোরি। আমি বলেছি এটা লিখলেও চলে, না লিখলেও চলে, শুধু তাপ লিখে রাখলেও হবে, শুধু তাপ লিখে রাখলেও হবে। তাহলে দেখো আমাদের দ্বিতীয় ধাপটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার তোমরা খেয়াল করো যে স্পর্শ পদ্ধতিতে SO2 থেকে SO3 প্রস্তুতি শর্ত সহ বিক্রিয়া সমিত সমীকরণ দেওয়া হবে এবং উৎপন্ন SO3 থেকে কিভাবে সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করা হয়। তাহলে তিনটে যে কোশ্চেন, প্রথম কোশ্চেন অথবা এবং অথবা, তিনটে যে কোশ্চেন আছে, তিনটে কোশ্চেনের শুরুটা হচ্ছে একটু ডিফারেন্ট, একটু আলাদা, কিন্তু এই যে দ্বিতীয় ধাপের পর থেকে তিনটে কোশ্চেনের অ্যান্সার সেম হবে, বাকি অংশটুকু আমাদের সেম অ্যান্সার হবে। ওকে, তাহলে আমরা পরের ধাপে চলে যাব। দ্বিতীয় ধাপ আমাদের কমপ্লিট হয়ে গেল। আরেকবার আমি তোমাদের বলে দিচ্ছি, প্রথম রিয়াকশনটা যখন লিখবো, অর্থাৎ প্রথম কোশ্চেনের অ্যান্সারটা যখন করব, যে সালফার থেকে শুরু করে স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতি শর্ত সহ সমীকরণ লেখো, তখন কি করব, এই যে আয়রন পাইরাইটিসের এই বিক্রিয়াটা লিখবো না এবং এখানেও কি করব, আয়রন পাইরাইটিস কথাটা লিখবো না, তখন শুধু লিখবো সালফারকে অতিরিক্ত বায়ুতে পড়ালে সালফার ডাই অক্সাইড উৎপন্ন হয় এবং শুধুমাত্র 2 নম্বর বিক্রিয়াটাই দেব। ওকে, যখন আমরা এই যে অথবাটা করব, স্পর্শ পদ্ধতিতে SO2 সালফার ডাইঅক্সাইড থেকে SO3 সালফার ট্রাইঅক্সাইড প্রস্তুতি সহ বিক্রিয়ার সমিত সমীকরণ দাও, উৎপন্ন সালফার ট্রাই অক্সাইড থেকে কিভাবে সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করা হয়, তখন আমরা কিন্তু দ্বিতীয় ধাপ থেকে শুরু করব। তখন আমরা প্রথম ধাপটা পুরোটাই লিখবো না, আমরা স্টার্টিং করব কোথায় থেকে, দ্বিতীয় ধাপ থেকে। স্টার্টিং করব এবং লাস্টে যে অথবাটা আছে, স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির ক্ষেত্রে আয়রন পাইরাইটিস থেকে ওলিয়াম প্রস্তুতির বিক্রিয়া গুলি শর্ত সহ লেখো। তাহলে দেখো এখানে শুধু বলেছে আয়রন পাইরাইটিস থেকে, অর্থাৎ আমরা যদি আয়রন পাইরাইটিস থেকে লিখি তাহলে আমরা কি করব, দেখো এই যে সালফার কথাটা আছে, তাহলে আমরা এখানে শুধু লিখবো, দেখো ফার্স্ট স্টেপটা কি লিখবো, আয়রন পাইরাইটিস অতিরিক্ত বায়ুতে পড়ালে সালফার ডাই অক্সাইড উৎপন্ন হয় এবং তাহলে এই যে 2 নম্বর বিক্রিয়াটা লিখবো, 1 নম্বর বিক্রিয়াটা লিখবো না। তখন কি করব, যে আয়রন পাইরাইটিসের সম্বন্ধে যে কথাটা আছে প্রথম ধাপে, সেইগুলো পুরোপুরি লিখবো না, শুধু সালফারের সম্বন্ধে লিখবো, অর্থাৎ শুধু সালফারকে অতিরিক্ত বায়ুতে পড়ালে সালফার ডাই অক্সাইড উৎপন্ন হয় এবং বিক্রিয়াটা S+O2 হয়, এইটুকুই। তাহলে বাকি যখন তৃতীয় ধাপ থেকে আমরা শুরু করব, বাকি অংশটা আমাদের সেম হবে। তোমরা দেখে নাও, আমরা বাকি অংশে চলে যাচ্ছি। তৃতীয় ধাপ কি আছে দেখো, উৎপন্ন SO3 সালফার ট্রাইঅক্সাইডকে 98% গাঢ় H2SO4 দ্বারা শোষিত করে ওলিয়াম উৎপন্ন করা হয়। ওলিয়ামটার নাম কি, এর রাসায়নিক নাম কি, পাইরো সালফিউরিক অ্যাসিড বা ধূমায়মান সালফিউরিক অ্যাসিড। ওকে, ধূমায়মান সালফিউরিক অ্যাসিড এটা উৎপন্ন হয়।
এবার দেখবো তাহলে SO3 এর সাথে কে বিক্রিয়া করছে, গাঢ় আমাদের H2SO4, গাঢ় H2SO4 কত পার্সেন্ট, 98%। মানে বুঝতে পারছো কতটা গাঢ়। এর সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে, H2S2O7, এইটাকে আমরা ওলিয়াম বলি। এই যে H2S2O7 এটাকে আমরা কি বলি, ওলিয়াম। এর রাসায়নিক নাম কি, পাইরোসালফিউরিক অ্যাসিড। এর রাসায়নিক নাম কি, পাইরোসালফিউরিক অ্যাসিড। এবং এটাকে আরেকটা নামে পরিচিত আছে, সেটা হলো কি, ধূমায়মান সালফিউরিক অ্যাসিড। ওকে, এবার তাহলে আমাদের তৃতীয় ধাপটা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা চতুর্থ থেকে যাব, যে ওলিয়ামের সঙ্গে পরিমাণ মতো জল মিশিয়ে প্রয়োজন মাত্রায় গাঢ় H2SO4 প্রস্তুত করা যায়। তাহলে বিক্রিয়াটা কি হবে, H2S2O7 ওলিয়াম, এর সাথে কে বিক্রিয়া করবে, জল। এর সাথে কে বিক্রিয়া করবে, জল। দিয়ে কি উৎপন্ন হবে, 2 অণু সালফিউরিক অ্যাসিড, 2 অণু সালফিউরিক অ্যাসিড। তাহলে আমাদের যে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির পুরো দেখো, এই যে 2 নম্বর প্রথমটা তো একদম সালফার থেকে এটা করবে, হয়ে গেল কমপ্লিট। দ্বিতীয়টা দেখো, SO2 দ্বিতীয় ধাপ থেকে শুরু করবে এবং সালফিউরিক অ্যাসিড প্রস্তুতি অবধি করবে। কিন্তু তৃতীয়টা কি করব, H2SO4 প্রস্তুতির ক্ষেত্রে আয়রন পাইরাইটিস থেকে ওলিয়াম। তাহলে আমাদের যেটা তৃতীয় ধাপে থেমে যাবে, যেটা আমাদের আয়রন পাইরাইটিস থেকে যেটা আমরা উৎপন্ন করছি, অর্থাৎ 3 নম্বর কোশ্চেনটা অথবা এইটা আমাদের কিন্তু এই দ্বিতীয় ধাপে, এই তৃতীয় ধাপে এসে থেমে যাবে। মানে ওলিয়াম উৎপন্ন হওয়া অবধি হবে, অর্থাৎ এত দূরই আমরা করব। তার এই লাস্টের চতুর্থ ধাপটা কিন্তু করার দরকার নেই, কারণ এখানে বলেই দিয়েছে ওলিয়াম প্রস্তুতির বিক্রিয়া এত দূর। ওলিয়াম প্রস্তুত, তাহলে স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির ক্ষেত্রে আয়রন পাইরাইটিস থেকে ওলিয়াম প্রস্তুতি বিক্রিয়া এত দূর অবধি করতে আমাদের হবে। ওকে, তাহলে দেখে নাও পুরো আমাদের কমপ্লিট হলো। এরপরে দেখো তোমরা এই যে SO3 সাথে আমরা কি ডাইরেক্ট জল যোগ করে, SO3 সাথে ডাইরেক্ট জল যোগ করে আমরা কি করতে পারি, সালফিউরিক অ্যাসিড প্রস্তুতি করতে পারি। কিন্তু সেক্ষেত্রে করা হয় না। এই যে করা হয় না কেন, তার জন্য একটা কোশ্চেনের হবে আমাদের। সেই কোশ্চেনটাই পরের নেক্সট আমরা কোশ্চেনটাতে, অর্থাৎ আমাদের 21 নম্বর, আমরা 22 নম্বরে সেই কোশ্চেনটা করব, যে সালফার ট্রাই অক্সাইডের সাথে ডাইরেক্ট H2O অর্থাৎ জল যুক্ত করে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতি করা হয় না কেন, সেটা আমরা এর পরের কোশ্চেনে করব। তাহলে এইটা আমাদের হয়ে গেল। দেখো একটা 3 নম্বরের কোশ্চেন, এইটা যেটা দেবে এটা ফুল 3-এ দেবে, এটা দিলে কিন্তু 3 নম্বরেই দেবে, ঠিক আছে। আর যদি কেটে কেটে দেয়, যেরকম এইটা 2 নম্বর লাস্টেরটা আছে স্পর্শ পদ্ধতিতে, এটা যেমনি আছে এইরকম দিলে বা কেটে কেটে দিলে হয়তো বলবে যে তোমার 2 নম্বর স্টেপটি লেখো শুধু, হয়তো SO2 থেকে SO3 প্রস্তুতি শর্ত সহ বিক্রিয়া সমীকরণ, অর্থাৎ এত দূর এইটুকু, এটা দিলে তখন 2 নম্বরে দেবে বা 1 নম্বরে দেবে যদি কোনো সিঙ্গেল স্টেপ দেয়। ওকে, তাহলে আমাদের কোশ্চেনটা দেখতে হবে, কোশ্চেনে কি চেয়েছে, কোশ্চেনে যেটুকু চাইবে সেইটুকুই আমরা অ্যান্সারে লিখবো। বাড়তি লিখে কোনো নাম্বার বাড়তি আসবে না। তোমাদের আগের দিনও বলেছি, আবার আজকেও বলছি, যে বাড়তি লিখলেই যে বাড়তি নাম্বার পাবে এরকম কোনো কথা নেই। তুমি একদম টু দ্য পয়েন্ট অ্যান্সার লিখবে, একেবারে কোশ্চেনে যেটুকু চেয়েছে, কোশ্চেনে যা যা চেয়েছে সেইটুকুই লিখবে, তাহলে তুমি কিন্তু একদম ফুল মার্ক পাবে। ওকে, বাড়তি লিখে তো সময় নষ্ট করে পরীক্ষার সময় কোনো লাভ নেই আমার। বাড়তি লিখলে তো বাড়তি নাম্বার পাবো না, তাহলে বাড়তি লিখে তো আমার লাভ নেই, তাহলে সময়টা নষ্ট হবে। ওইটার জন্য আমার অন্য কোশ্চেনে আমি টাইম দিতে পারবো। দেখে নাও, অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতির জন্য প্রদত্ত বিষয়গুলি উল্লেখ করো। কি কি আছে, প্রথম আছে প্রারম্ভিক রাসায়নিক দ্রব্যসমূহ, দ্বিতীয় আছে বিক্রিয়ার সমিত রাসায়নিক সমীকরণ, এবং উৎপন্ন নাইট্রিক অ্যাসিডকে কিভাবে সংগ্রহ করা হবে সেইটা দেওয়া আছে। টোটাল এইটা এ, বি আর ওখানে হচ্ছে সি। এছাড়া অথবাটা কি আছে দেখো, অসওয়াল্ড পদ্ধতিতে HNO3 অর্থাৎ নাইট্রিক অ্যাসিডের শিল্প উৎপাদনের রাসায়নিক বিক্রিয়াগুলি লেখো। তাহলে এইটা যদি থাকতো 1 নম্বরে, তাহলে শুধু সব বিক্রিয়াগুলা, যেটা আমাদের টোটাল আমরা দেখবো যে 3টে ধাপে হয়, 3টে ধাপের বিক্রিয়া আমাদের লিখতে হবে। এবার অ্যামোনিয়াকে বায়ুর O2 দ্বারা জারণ ঘটিয়ে কিভাবে নাইট্রিক অক্সাইড মানে NO, ওকে, NO উৎপাদন করা হয়, অনুঘটকের নাম
ও শর্ত লেখো এবং সমিত রাসায়নিক সমীকরণ। দেখো তাহলে আমরা যেটা করব, অসওয়াল্ড পদ্ধতিতে যে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতি করি সেই প্রস্তুতির সম্পূর্ণ বিক্রিয়াটা আমরা দেখাবো। তাহলে কি হবে, আমাদের এই দুটো যে কোশ্চেন আছে তার সম্পূর্ণটাই আমাদের তাহলে হয়ে যাবে। প্রথমটা তো আমাকে পুরোটা করে দেখাতে হবে, আর দ্বিতীয়টা মানে বলেছে প্রথমটা ক্ষেত্রে বিক্রিয়াগুলো, আর দ্বিতীয়টা ফার্স্ট স্টেপ যেটা আছে সেইটা। প্রথম ধাপে কি বলেছে, শুষ্ক ও বিশুদ্ধ অ্যামোনিয়া গ্যাস ধূলিকণা মুক্ত শুষ্ক বায়ুর মিশ্রণকে 5 থেকে 7 বায়ুমণ্ডলীয় চাপে 700 থেকে 800 ডিগ্রি উষ্ণতায় উত্তপ্ত প্লাটিনাম এবং রোডিয়াম ধাতু সংকর নির্মিত তারজালির উপর দিয়ে অতি দ্রুত সংস্পর্শকালটা 0.0014 সেকেন্ড, খুবই মানে কম সময়ের মধ্যে খুবই দ্রুত চালনা করা হচ্ছে। এই বিক্রিয়াটি কি হয়, উভয়মুখী এবং তাপদায়ী। তাহলে দেখো বিক্রিয়াটা আমরা লিখি, তাহলে বিক্রিয়াটা কি লিখবো, প্রথমে দেখো অ্যামোনিয়ার সাথে কার বিক্রিয়া হচ্ছে, তোমার অ্যামোনিয়ার সাথে অক্সিজেনের বিক্রিয়া হচ্ছে। তাহলে এখানে অ্যামোনিয়া 4 অক্সিজেন 5 অণু নেব। বিক্রিয়াটা কি দেখো, উভয়মুখী বিক্রিয়া, তাহলে আমরা উভয়মুখী সাইন দেব। তার সাথে কি দেব, পিটি রোডিয়াম তারজালি, যেটা অ্যাকচুয়ালি অনুঘটক। আমরা এখানে পাশে লিখে দেবো অনুঘটক। ওকে, এবার আরেকটা কি ছিল, 5 থেকে 7 এটিএম, বায়ুমণ্ডলীয় চাপ মানে এটিএম, এবং 700 থেকে ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 800 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, এইবার আমাদের যেটা উৎপন্ন হবে 4NO, তার সাথে 6 অণু জল, এবং তার সাথে কিছু তাপ উৎপন্ন হবে। আমি বলেছিলাম তোমরা তাপ লিখতেও পারো, এবং তাছাড়া একটা চিহ্ন দিতে পারো কি, ডেল্টা এইচ এর, এই চিহ্নটা তোমরা দিতে পারো, বা যদি মনে থাকে তাপের মানটা তাহলে সেটাও তোমরা লিখতে পারো। এই ক্ষেত্রে যেটা তাপের মানটা কত হবে, 21.5 কত কিলো ক্যালোরি। তার মানে এটা তাপ উৎপন্ন হচ্ছে, বিক্রিয়াতে তাপ যদি উৎপন্ন হয় তাহলে সেটা কি বিক্রিয়া বলি আমরা, সেটাকে বলি তাপমোচী বিক্রিয়া বা তাপদায়ী বিক্রিয়া। ওকে, তাহলে আমাদের দেখো ফার্স্ট স্টেপটা হয়ে গেল। তাহলে প্রথম স্টেপে কি হলো, নাইট্রিক অক্সাইড উৎপন্ন হলো, অর্থাৎ এই যে অ্যান্সারটা, এই যে 2 নম্বরের অ্যান্সারটা, এই 2 নম্বরের অ্যান্সারটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। অনুঘটকের নাম হয়ে গেল, ঠিক আছে, সমিত রাসায়নিক সমীকরণ তাহলে হয়ে গেল। ওকে, এবার আমরা অসওয়াল্ড বলেছে কি, রাসায়নিক বিক্রিয়াগুলি, বাকি বিক্রিয়াগুলি আমরা দেখব, এবং তার সাথে এইটার যে প্রারম্ভিক রাসায়নিক দ্রব্যসমূহ, তাহলে প্রারম্ভিক রাসায়নিক দ্রব্যসমূহটাও আমাদের হয়ে গেল কি, অ্যামোনিয়া এবং বায়ুর অক্সিজেন। ওকে, তো বিক্রিয়া সমিত সমীকরণ, তাহলে একটা কেবল এইটা সমীকরণটা দেখলাম, এবং আর যে বাকি ধাপগুলা উৎপন্ন নাইট্রিক অ্যাসিডের, এই যে নাইট্রিক অ্যাসিডের কিভাবে সংগ্রহ করবে এটাও আমাদের দেখতে হবে, এবং বাকি ধাপগুলা রিঅ্যাকশনে সেটাও আমরা দেখব। আগে বোর্ডটা মুছে লিখে নিচ্ছি, ঠিক আছে, তারপরে আমরা এক এক করে জিনিসগুলো দেখব। দ্বিতীয় স্টেপে কি আছে দেখো, অর্থাৎ দ্বিতীয় ধাপে কি বলছে দেখো, উৎপন্ন প্রথম ধাপে যে উৎপন্ন হলো NO অর্থাৎ নাইট্রিক অক্সাইড, সেই অক্সাইডটা 50 ডিগ্রি সি উষ্ণতায় শীতল করে বায়ুর O2 অক্সিজেন দ্বারা জারিত করলে নাইট্রোজেন ডাই অক্সাইড উৎপন্ন হয়। তাহলে বিক্রিয়াটা আমরা কি লিখবো দেখো, NO কার সাথে বিক্রিয়া করছে, অক্সিজেনের সাথে বিক্রিয়া করছে, কত ডিগ্রি উষ্ণতায়, 50 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। ওকে, দেখি উৎপন্ন করছে NO2, এবং তার সাথে কিছু তাপ উৎপন্ন হচ্ছে। এটা ব্যালেন্স করে নেব আমরা, ব্যালেন্স করলে এখানে 2 হবে আর এখানে 2 হবে। দেখো তাহলে এখানে দুটো NO, এই দুটো নাইট্রোজেন, এখানে দুটো নাইট্রোজেন, অক্সিজেন 2, এখানে দুটো আর এখানে 2 দিয়ে 4, তাহলে ব্যালেন্সটা আমাদের ঠিক আছে। তাহলে আমাদের কি উৎপন্ন হলো দ্বিতীয় স্টেপে, NO2 নাইট্রোজেন ডাই অক্সাইড। এবার এই যে তৃতীয় ধাপে কি হবে, এই যে NO2টা জলের সাথে বিক্রিয়া করে বা জল দ্বারা শোষিত হয়ে নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করবে, যেটা যে দ্রবণটা তৈরি হবে সেটা অত্যন্ত লঘু, অর্থাৎ 50% হবে, অর্থাৎ 50%। আমার HNO3 কত থাকবে, ওর মধ্যে 50% থাকবে। এবার তাহলে বিক্রিয়াটা কিরকম হবে দেখো, NO2 এর সাথে জলের বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, 2 অণু HNO3 উৎপন্ন করবে, এবং তার সাথে NO উৎপন্ন হবে, এইটা আমাদের 3 হবে। দেখো নাইট্রোজেন 3 হলে দেখো এখানে দুটো আর এখানে একটা, ঠিক আছে। এবার অক্সিজেন দেখো 3 দোকানে কত, এটা
3 দুগুণে 6, ওকে। আর এটা একটা কত 7, এখানে দেখো 3 দুগুণে 6 আর এই একে 7, এখানে দুটো হাইড্রোজেন। তাহলে আমাদের কি আছে, এই ব্যালেন্সটাও ঠিক আছে। আমি ওই জন্য বলেছিলাম তোমাদের যে ব্যালেন্স গুলো একটু মুখস্থ করে নেবে, তাহলে পরীক্ষায় তোমাদের টাইম সেভ হবে। না হলে পরীক্ষার হলে যদি তোমরা ব্যালেন্স মিলাতে যাও, হয়তো কোনো গন্ডগোল হয়ে গেলে সেখানে তোমাদের টাইমটা খেয়ে নেবে, ওকে, টাইমটা নষ্ট হবে। এই জন্য যতটা পারবে ব্যালেন্সটা একটু মুখস্থ করে রাখবে। এবার দেখো কি, তাহলে এখানে কি উৎপন্ন হলো আমার, এই যে HNO3 টা উৎপন্ন হলো, যে এইখানে যে HNO3 নাইট্রিক অ্যাসিডটা উৎপন্ন হলো সেটা কত পার্সেন্ট হয়েছে, 50%। এবং এই যে এনোটা, এই এনোটা কিন্তু আবার কোন স্টেপে, এই দ্বিতীয় স্টেপে আমাদের কাজে লেগে যায়। সেটা লেখা আছে যে উৎপন্ন নির্গত যে এনো, এই যে নির্গত এনো, অর্থাৎ এইটা যে এনো উৎপন্ন হচ্ছে সেটা HNO3 উৎপাদনের পুনরায় ব্যবহৃত হয়। ওটা কিন্তু পুনরায় ব্যবহৃত হয় কোন স্টেপে, আমরা জানি যে দ্বিতীয় স্টেপে এনোটা অর্থাৎ নাইট্রিক অক্সাইডটা দ্বিতীয় স্টেপে ব্যবহার করা হয়। এবার দেখো এই যে লঘু, এই যে এইটা পেলাম 50% লঘু, এইটাকে কি করে পাতন করলে, আমার 68% 68% HNO3 পাবো। এরপরে গাঢ় H2SO4 মিশিয়ে কয়েকবার, গাঢ় H2SO4 অর্থাৎ গাঢ় সালফিউরিক অ্যাসিড মিশিয়ে আরো 2-3 বার যদি পাতন করা হয়, তাহলে 98% সেক্ষেত্রে আমরা কি পাবো, HNO3 পাবো। সেক্ষেত্রে 98% আমরা HNO3 অর্থাৎ নাইট্রিক অ্যাসিড পাবো। তাহলে আমরা কি দেখলাম, পুরো অসওয়াল্ড পদ্ধতি, পুরো অসওয়াল্ড পদ্ধতিতে কিভাবে HNO3 অর্থাৎ নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হয় সেটা আমরা পুরোপুরি দেখলাম। তাহলে আমাদের এই যে 22 নম্বর যে কোশ্চেন, 22 নম্বর কোশ্চেনের আমাদের টোটাল অ্যান্সার আমাদের হয়ে গেল, ওকে। তাহলে তোমাদের এবার যেভাবেই দেখ না কেন কোশ্চেন, ভেঙে ভেঙে দেখ, 1+1+1 দেখ বা ডাইরেক্ট দেখ বা যেভাবেই দেখ না কেন, 3 নম্বরে এই অসওয়াল্ড পদ্ধতি থেকে তোমরা সম্পূর্ণ অ্যান্সার কিন্তু করতে পারবে, ওকে। এবার তাহলে আমরা কি চলো, তোমরা একবার দেখে নাও, ঠিক আছে, 1 মিনিট দেখে নাও, আমি চলে যাচ্ছি এবার নেক্সট কোশ্চেনে, তোমরা একটু দেখে নাও, ওকে। নেক্সট কোশ্চেন কত নম্বর, 23 নম্বর কোশ্চেন। 23 নম্বর প্রশ্নটা আমাদের কি আছে দেখি, লাবলাং পদ্ধতিতে, লাবলাং পদ্ধতিতে কিভাবে হাইড্রোক্লোরিক অ্যাসিড অর্থাৎ HCl প্রস্তুত করা হয়, প্রয়োজনীয় সমীকরণ দাও। আমরা দেখব যে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্নের জন্য আমাদের দুটো প্রয়োজনীয় কাঁচামাল দরকার। একটা হচ্ছে কি সাধারণ লবণ, যেটাকে আমরা খাদ্য লবণও বলে থাকি, অর্থাৎ NaCl সোডিয়াম ক্লোরাইড, এবং তার সাথে কি গাঢ় H2SO4 গাঢ় সালফিউরিক অ্যাসিড। এই যে এদেরকে, যে কাঁচামালগুলোকে আমরা বিভিন্ন নামেও দেখতে পারি, যে প্রয়োজনীয় কাঁচামাল, প্রয়োজনীয় রাসায়নিক পদার্থ সমূহের নাম এবং প্রারম্ভিক রাসায়নিক দ্রব্যসমূহ এবং বিক্রিয়ক সমূহের নাম। পরীক্ষায় যদি অতি সংক্ষিপ্ত প্রশ্নে এরকম ভাবে থাকে যে লাবলাং পদ্ধতিতে তোমার বিক্রিয়ক সমূহের নাম লেখো, তাহলেও এই দুটো হবে, মানে এদের মধ্যে যে কোনো একটাই যদি থাকে, যে যদি বলে লাবলাং পদ্ধতিতে হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রস্তুতির সময় এদের যে কোনো একটা প্রয়োজনীয় কাঁচামাল বা প্রয়োজনীয় রাসায়নিক পদার্থ সমূহের নাম বা প্রারম্ভিক রাসায়নিক দ্রব্যসমূহ বা বিক্রিয়ক সমূহের নাম যে কোনো একটা যদিও থাকে, তখন আমরা কি করব, সাধারণ লবণ NaCl এবং গাঢ় H2SO4 এই দুটোই লিখব। কোনো কনফিউজ হবে না যে হয়তো প্রয়োজনীয়, এখানে যে লেখা আছে প্রারম্ভিক রাসায়নিক দ্রব্যসমূহ দিয়েছি, হয়তো পরীক্ষায় আসলো যে বিক্রিয়ক সমূহ কি, তখন যেন কোনো সমস্যা না হয়, সেই জন্য আমি এখানে সবগুলাই লিখে দিয়েছি বা দিয়ে, যেন পরীক্ষায় যেটাই আসুক তোমরা যেন তখন লিখতে পারো। NaCl এবং গাঢ় H2SO4 সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে উৎপন্ন করবে সোডিয়াম বাইসালফেট উৎপন্ন করবে এবং তার সাথে এক অণু HCl গ্যাস উৎপন্ন করবে। অর্থাৎ এই যে HCl অর্থাৎ হাইড্রোজেন ক্লোরাইড, এটার জন্য এই বিক্রিয়াটা করার জন্য আমাদের উষ্ণতার কত প্রয়োজন, 150 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড। দেখো প্রথমে যখন উৎপন্ন করছে তখন কিন্তু কি করছে, HCl গ্যাস উৎপন্ন করছে, তখন কিন্তু HCl অ্যাসিড নয়। অ্যাসিড হতে গেলে HCl গ্যাসকে অবশ্যই কিসে, জলে দ্রবীভূত হতে হবে, তবেই কিন্তু কি করবে HCl তার যে আম্লিক ধর্ম বা অ্যাসিড ধর্ম সেটাকে দেখাতে পারে। যদি নর্মাল HCl গ্যাস অবস্থায় থাকে তখন কিন্তু আমরা তাকে কি বলি, হাইড্রোজেন ক্লোরাইড। কিন্তু যখন HCl কিসে, জলে দ্রবীভূত হবে, তখন সেটাকে বলবো আমরা কি, হাইড্রোক্লোরিক অ্যাসিড।
যেরকম তোমরা দেখেছো যে অ্যামোনিয়া, অ্যামোনিয়া কি হয়, যখন অ্যামোনিয়া গ্যাস অবস্থায় থাকলে বা অ্যামোনিয়া শুদ্ধ অ্যামোনিয়া যদি তরল অবস্থায় থাকে, তখন আমরা সেটা এই অ্যামোনিয়া কিন্তু কি তার ক্ষার ধর্ম দেখায় না। কখন দেখায়? যখন সেটা জলে দ্রবীভূত অবস্থায় থাকে, তখন সেটা কি দেখায়, তার ক্ষার ধর্ম দেখায়। ঠিক সেই রকমই ভাবে এই সেলটাও কি হয়, কাজ করে। সেই রকম ভাবে এই সেলটা তার ধর্ম দেখায়। আমরা প্রথমে যে বিক্রিয়ার যে বিক্রিয়াটা আছে ফার্স্ট স্টেপের, সেটা আমরা লিখবো। কি লিখবো দেখো, NaCl এবং তার সাথে গাঢ় H2SO4 অর্থাৎ সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, সোডিয়াম বাইসালফেট এবং তার সাথে HCl। HCl কি? এটা গ্যাস, এটা সকল সময় মাথায় রাখতে হবে। উষ্ণতা কত দরকার? 150 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, তাহলে যেটা বললাম, এবার দ্বিতীয় স্টেপে কি হবে দেখো, এই যে সোডিয়াম বাইসালফেট আছে, এই সোডিয়াম বাইসালফেটের সাথে আর এক অণু NaCl অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, সোডিয়াম সালফেট উৎপন্ন করবে এবং তার সাথে আরেক অণু HCl গ্যাস উৎপন্ন করবে। এই বিক্রিয়াটা করার জন্য আমাদের টেম্পারেচার কত, 550 ডিগ্রি সেন্টিগ্রেড প্রয়োজন। তার মানে আগে যে স্টেপের যে টেম্পারেচার, তার থেকে এই স্টেপের টেম্পারেচারটা কি বেশি দরকার। দেখো তাহলে রিয়াকশনটা লিখি, কি লেখা আছে দেখো, প্রথম ধাপে উৎপন্ন সোডিয়াম বাইসালফেট ও NaCl এর মিশ্রণকে 550 ডিগ্রি উষ্ণতায় উত্তপ্ত করলে আমরা কি পাবো, পুনরায় HCl গ্যাস পাবো এবং সোডিয়াম সালফেট Na2SO4 উৎপন্ন হয়। বিক্রিয়াটা দেখি, NaCl তার সাথে কে বিক্রিয়া করছে, সোডিয়াম বাইসালফেট বিক্রিয়া করছে। কি উৎপন্ন হবে, আমি বললাম সোডিয়াম সালফেট উৎপন্ন হবে এবং তার সাথে এখনো HCl গ্যাস। এখনো কিন্তু আমরা কি পাইনি, HCl যে অ্যাসিড সেটা কিন্তু পাইনি, অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু পাইনি। এই যে স্টেপের টেম্পারেচারটা কত, 550 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, এই যে দুটো স্টেপে যে HCl গ্যাস অর্থাৎ হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস এইটা উৎপন্ন হয়েছে, এইটাকে ঠান্ডা জলে কি করতে হবে, দ্রবীভূত করতে হবে। এই ঠান্ডা জলে দ্রবীভূত করলে তবে আমরা কিন্তু কি পাবো, হাইড্রোক্লোরিক অ্যাসিড পাবো। ওকে, দেখো কি লেখা আছে তারপরে, এরপর উভয় ধাপে উৎপন্ন HCl গ্যাসকে ঠান্ডা জলে দ্রবীভূত করলে হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণ উৎপন্ন হবে। ওকে, তুমি যদি এতদূর করে লিখে দাও, তাহলে যদি মনে করে যে হাইড্রোক্লোরিক প্রস্তুতির এতদূর যদি লিখে রেখে দাও, লাস্টের লাইনটা যদি না লিখো, তাহলে যদি স্যার মনে করে যে তোমার হাফ নাম্বার কাটবো, তাহলে কিন্তু কাটতে পারবে, সেখানে কিছুই করার থাকবে না। লাস্টের লাইনটা অবশ্যই লিখতে হবে, কারণ দেখো এখানে বলেছে হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রস্তুতি, অর্থাৎ আমার তো কি উৎপন্ন হয়েছে, দ্বিতীয় স্টেপ পর্যন্ত আমার কি উৎপন্ন হয়েছে, হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন হয়েছে, তখনও কিন্তু কি অ্যাসিড উৎপন্ন হয়নি। ওই HCl অর্থাৎ হাইড্রোজেন ক্লোরাইডকে জলে দ্রবীভূত করলে তবেই কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড আমরা পাবো, তার আগে কিন্তু পাবো না। ওকে, ঠিক আছে, ভালো করে কিন্তু মনে থাকে, তোমরা এটা দেখে নাও, ভালো করে দেখে নাও, যেটা বললাম সেটা মাথায় রেখো এবং সুন্দর করে এই যে কোশ্চেনের অ্যান্সারটা তোমরা লিখে নাও, যেন কোনো রকম অসুবিধা না হয়। ওই জন্য বারে বলে দিলাম যে লাস্টের লাইনটা কিন্তু লিখবে অবশ্যই, না লিখলে কিন্তু ফুল নাম্বার না দিতেও পারে। ওকে, তার জন্য পুরো যেরকম ভাবে আছে সেইভাবে লিখবে, তোমরা কোনো চিন্তা করবে না, শুধু পড়া হচ্ছে তোমাদের কাজ, বাকি কি কোশ্চেন আসবে, কিরকম অ্যান্সার লিখতে হবে আমি সব বলে দেবো। দেখো পরের কোশ্চেনে যাবো এবার, কোশ্চেন নাম্বার কত, 24। কোশ্চেন নাম্বার 24-এ কি আছে, স্পর্শ পদ্ধতিতে SO3 কে সরাসরি জলে মিশিয়ে সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করা যায় না, হয় না কেন? আমরা স্পর্শ পদ্ধতি দেখেছিলাম, তখন কি করেছিলাম, প্রথমে SO3 কে গাঢ় H2SO4 মিশিয়ে বা দ্রবীভূত করে কি উৎপন্ন করেছিলাম, ওলিয়াম উৎপন্ন করেছিলাম। এই ওলিয়ামটাকে আবার পরবর্তীতে প্রয়োজন মতো জল মিশিয়ে আমরা
কি তৈরি করেছিলাম, সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করেছিলাম। কিন্তু যদি আমরা দেখি SO3 কে সরাসরি যদি জলে মিশাই তাহলেও কিন্তু কি সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হবে। কিন্তু এই বিক্রিয়াটায় কিছু প্রবলেম আছে। এই বিক্রিয়াটা কি প্রবলেম আছে, এই বিক্রিয়াতে করার সময় অর্থাৎ SO3 তে যদি সরাসরি জল মিশাই তাহলে প্রচুর পরিমাণ তাপের উৎপন্ন হয়। এই যে তাপ উৎপন্ন হচ্ছে এই তাপে সালফার ট্রাইঅক্সাইড কি হয়, এই যে জলের সাথে বাষ্পীভূত হয়ে যায়, ঠিক আছে, বাষ্পীভূত হয়ে দেখো জলীয় বাষ্পের সঙ্গে মিশে কি করে অতি ছোট কণায় পরিণত হয়ে ঘন কুয়াশা সৃষ্টি করে। সহজে এই যে ঘন কুয়াশাটা তাকে সহজে দ্রবীভূত করে সহজে সৃষ্টি করে, তাকে সহজে ঘনীভূত করে তরলে করা যায় না। তাই কিছু পরিমাণ SO3 কি হয়, নষ্ট হয়ে যায়। এই জন্য আমরা করি না। এটা 1 নম্বর পয়েন্ট গেল। 2 নম্বর পয়েন্ট কি বলছে, এই যে হিট উৎপন্ন হচ্ছে এই হিটে কিছু পরিমাণ যে উৎপন্ন হচ্ছে যে সালফিউরিক অ্যাসিডটা সেটা কি হয়ে যায়, বিয়োজিত হয়ে যায়। বিয়োজিত হয়ে কি উৎপন্ন করে, সালফার ডাই অক্সাইড করে, অক্সিজেন করে এবং জলীয় বাষ্প করে। কিরকম দেখো, এতেও কিছু পরিমাণ কি তাহলে উৎপন্ন যে সালফিউরিক অ্যাসিড সেটা নষ্ট হয়ে যাচ্ছে। এখান থেকে কি উৎপন্ন হচ্ছে, SO2, তার সাথে কি 2 অণু জল এবং তার সাথে অক্সিজেন। ওকে, সবগুলো কিন্তু গ্যাস। এবার এছাড়াও উৎপন্ন SO3, যে SO3টা আছে, এছাড়াও যে SO3টা আছে, ঠিক আছে, এই উৎপন্ন তাপে SO3টা কি হচ্ছে, বিয়োজিত হয়ে কি হয়ে যাচ্ছে, সালফার ডাই অক্সাইড এবং তার সাথে অক্সিজেন উৎপন্ন করছে। এরকম দেখো SO3 এটা বিয়োজিত হয়ে কি উৎপন্ন করে, 2 অণু সালফার ডাই অক্সাইড এবং তার সাথে অক্সিজেন উৎপন্ন করছে এবং এখানেও 2 অণু হবে, তাহলে ব্যালেন্সটা ঠিকঠাক হবে। ওকে, তাহলে তিনটে কারণ। প্রথম হচ্ছে কি তাপে এই যে প্রচন্ড তোমার SO3 তে যদি আমি জল মেশাই তাহলে কি উৎপন্ন হচ্ছে, প্রথমে আমার H2SO4 উৎপন্ন হচ্ছে কিন্তু তার সাথে সাথে প্রচুর পরিমাণ তাপের উৎপন্ন হচ্ছে। এই প্রচুর পরিমাণ তাপের উৎপন্ন হওয়ার ফলে যে SO3 জলীয় বাষ্পের সঙ্গে মিশে অতি ছোট ছোট কণায় পরিণত হয়ে ঘন কুয়াশার সৃষ্টি করে, তাকে সহজেই ঘনীভূত করে তরলে পরিণত করা যায় না। এর ফলে কি হয়, SO3 কিছুটা নষ্ট হয়। এছাড়াও যে উৎপন্ন হচ্ছে যে সালফিউরিক অ্যাসিডটা যেটা উৎপন্ন হচ্ছে সেই উৎপন্ন সালফিউরিক অ্যাসিডটা তোমার অতিরিক্ত তাপে বিয়োজিত হয়ে যাচ্ছে এবং বিয়োজিত হয়ে কি কি উৎপন্ন করছে, সালফার ডাই অক্সাইড উৎপন্ন করছে, তার সাথে কিছু জল উৎপন্ন করছে অর্থাৎ জলীয় বাষ্প উৎপন্ন করছে এবং অক্সিজেন উৎপন্ন করছে। এছাড়া উৎপন্ন তাপে আমার সালফার ট্রাই অক্সাইড যেটা সালফার ট্রাই অক্সাইড সেটাও বিয়োজিত হয়ে কি উৎপন্ন করছে, সালফার ডাই অক্সাইড এবং তার সাথে অক্সিজেন উৎপন্ন করছে। এই জন্য আমরা কি করি, প্রথমে যে SO3 কে 98% গাঢ় H2SO4 দ্বারা শোষিত করে ওলিয়াম প্রস্তুত করি, এই উৎপন্ন করা হয় এবং পরে ওলিয়ামের সঙ্গে প্রয়োজন মতো জল মিশিয়ে H2SO4 উৎপন্ন করা হয়। ঠিক আছে, যখন যখন যেরকম প্রয়োজন আমার সেই রকম ভাবে এই সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করা হয়। দেখো তিনটে পয়েন্ট খুব সুন্দরভাবে লিখে দিয়েছি, তিনটে পয়েন্ট তোমরা দেখে নাও, এইটা তিনটে লিখলেই তোমাদের একদম ফুল মার্ক। ওকে, দেখে নাও, একটু দেখে নাও। আমরা তাহলে এবার পরবর্তী কোশ্চেনে যাব। কোশ্চেন নাম্বার 25 কি বলছে, পরীক্ষাগারে N2 গ্যাস প্রস্তুতির জন্য প্রদত্ত বিষয়গুলি উল্লেখ করো। প্রয়োজনীয় রাসায়নিক পদার্থসমূহের নাম, বিক্রিয়ার শর্ত এবং বিক্রিয়ার সমৃদ্ধ সমীকরণ ও গ্যাসের সংগ্রহ। গ্যাসটাকে যে পরীক্ষাগারে উৎপন্ন হয় যে গ্যাসটাকে কি করে সংগ্রহ করা হবে সেটা। ওকে, তাহলে প্রথমে দেখো জিনিসটা আমি বলেছিলাম প্রয়োজনীয় রাসায়নিক পদার্থসমূহের নাম, এইরকম ভাবে জিনিসগুলো দিতে পারে বা এই জায়গায় এরকম থাকতে পারে যে প্রয়োজনীয় কাঁচামাল সমূহ বা প্রয়োজনীয় বিক্রিয়ক। তো একই আনসার হবে এই কোশ্চেনগুলার। ওকে, এটা কিন্তু কোনো আলাদা করে কোনো মানে অন্য কিছু চাইছে না অ্যান্সারটা। এর আগের কোশ্চেনে সেটা তোমাদের আমরা যখন লাভল্যান্ড পদ্ধতিতে HCl প্রস্তুতি করি তখন কিন্তু এই ব্যাপারটা আমি বলে দিয়েছিলাম, 4টে টোটাল টার্ম লিখেছিলাম, সবগুলোর মানে সেমই। তাহলে এই যে বিক্রিয়াটা নাইট্রোজেন প্রস্তুতিতে পরীক্ষাগারে আমরা যে প্রয়োজনীয় যে আমাদের দ্রব্য সেটা আমরা কি ব্যবহার করি, কি নিই আমরা, অ্যামোনিয়াম ক্লোরাইড নিই এবং তার সাথে সোডিয়াম নাইট্রাইট নিই। কি নিই, অ্যামোনিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম নাইট্রাইট আমরা নিয়ে থাকি। এই যে সোডিয়াম নাইট্রাইট এবং অ্যামোনিয়াম ক্লোরাইড
এটা কি হয় 1:1 মোলে বিক্রিয়া করে, অর্থাৎ সমমোলার। এটা বিক্রিয়া করার ফলে কি উৎপন্ন করে? অ্যামোনিয়াম নাইট্রাইড উৎপন্ন করে এবং তার সাথে NaCl উৎপন্ন করে। এবং পরবর্তী ধাপে অ্যামোনিয়াম নাইট্রাইড কি হয়, এই বিক্রিয়াতে হিট দিতে হয়। হিটটা কিন্তু খুবই সতর্কতার সাথে দিতে হয়। এই যে হিটটা দিচ্ছি, এই হিটে যেটা আমার প্রথম ধাপে উৎপন্ন হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রাইড, এইটা কি হয় বিয়োজিত হয়ে N2 অর্থাৎ নাইট্রোজেন গ্যাস উৎপন্ন করে এবং তার সাথে কি উৎপন্ন করে? তোমার 2 অণু জল উৎপন্ন করে। এই যে নাইট্রোজেন গ্যাসটা উৎপন্ন হলো, এটাকে সংগ্রহ করা হয় কি তোমার জলের নিম্ন অপসারণ দ্বারা। কারণ কি, নাইট্রোজেন এই যে N2 গ্যাস কি করে? জলের সাথে কোনো বিক্রিয়া করে না এবং জলেও এর অদ্রাব্য। ওকে, এই জন্য একে জলের নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা হয়। এখানে বায়ুর নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা হয় না। কারণ কি, বায়ুতে নাইট্রোজেন থাকে, তাহলে বায়ু মিক্সড হয়ে যাওয়ার ব্যাপার থাকে। সেই জন্য বায়ুর নিম্ন অপসারণ দ্বারা এখানে সংগ্রহ করা হয় না, জলের নিম্ন অপসারণ দ্বারা নাইট্রোজেন গ্যাসকে সংগ্রহ করা হয়। দেখো কি কি লেখা আছে তাহলে, যে পরীক্ষাগারে সমমোলার 1:1 মোল অনুপাতে অ্যামোনিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম নাইট্রাইড এর ঘন দ্রবণের মিশ্রণকে সতর্কভাবে তাপ প্রয়োগ করলে অ্যামোনিয়াম নাইট্রাইড এবং সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়। উৎপন্ন হওয়া মাত্রই অ্যামোনিয়াম নাইট্রেট তাপের প্রভাবে বিয়োজিত হয়ে নাইট্রোজেন এবং জল উৎপন্ন করে। বিক্রিয়াটা আমরা লিখব। প্রথম স্টেপের যে বিক্রিয়াটা আমরা দেখি কি আছে, অ্যামোনিয়াম ক্লোরাইড এবং তার সাথে সোডিয়াম নাইট্রাইড বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? অ্যামোনিয়াম নাইট্রাইড এবং তার সাথে সোডিয়াম ক্লোরাইড NaCl। এই বিক্রিয়াতে তাপ দিতে হবে। তাপের বদলে আমি একটা চিহ্ন বলেছিলাম, কি চিহ্ন? ডেল্টা চিহ্ন। যদি কোনো বিক্রিয়ায় তাপ লাগে তাহলে আমরা এখানে ডেল্টা চিহ্ন দিতে পারি। দেখো, কোন একটা বিক্রিয়ায় ধরো এটা তাপ লাগছে, সেই তাপের যে সঠিক মানটা তোমার যদি মনে না থাকে, তোমরা কি করবে? ডেল্টা বসিয়ে দেবে, বা ডেল্টা বসাতে পারো বা লিখতে পারো, তাপ বলেও সেটাকে লিখতে পারো, যেটা ইচ্ছা। তাহলে এরকম যদি রিয়াকশনের উপরে ডেল্টা সাইন থাকে, তার মানে কি বুঝবে? সেটা হিট অর্থাৎ তাপ লেগেছে, কিন্তু কতটা লেগেছে সেটা মেনশন করা নেই, উল্লেখ করা নেই। এই পরের স্টেপে কি হবে দেখো, এই যে অ্যামোনিয়াম নাইট্রেট, এইটা এই তাপের দ্বারা বিয়োজিত হয়ে, আবার এখানে দেবো ওই যে তাপ, যে তাপটা প্রথমে দিয়েছিলাম বিক্রিয়া, ওই তাপটাই আছে মিডিয়ামে, বিয়োজিত হয়ে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন করে এবং তার সাথে 2 অণু জল উৎপন্ন। এই দুটো স্টেপে বিক্রিয়াকে আমরা একটা স্টেপে লিখতে পারি। কিভাবে লিখবো? এই দুটো স্টেপের বিক্রিয়াকে এই যে সামগ্রিক সমিত সমীকরণে লেখা যেতে পারে। এটা কিভাবে লিখবো আমরা দেখব। দেখো, যদি কমন জিনিস থাকে, কমন বলতে দেখো এইদিকেও অ্যামোনিয়াম নাইট্রাইড আছে, এদিকেও অ্যামোনিয়াম নাইট্রাইড আছে, অর্থাৎ দুদিকে যদি আরো দুদিকে যদি অ্যামোনিয়াম নাইট্রেট আছে এদিক থাকে, এরকম কমন জিনিস, সেটাকে আমরা লিখবো না। এটাকে বিক্রিয়ার মধ্যে উৎপন্ন হচ্ছে এবং সেই বিক্রিয়ার মধ্যে কি হয়ে যাচ্ছে, সেটা তোমার বিয়োজিত হয়ে যাচ্ছে। তাহলে আমরা এটা কিন্তু প্রোডাক্ট হিসেবে পাচ্ছি না। এইটা যেটা প্রথম স্টেপে উৎপন্ন হচ্ছে সেটা কিন্তু ফাইনাল প্রোডাক্টে থাকছে না, ওই জন্য ওইটাকে আমরা লিখবো না। বা এইদিকে যদি কিছু উৎপন্ন হতো যেটা এইদিকে আছে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমাদের সেটা কেটে যেত। ওকে, দেখা গেল এইদিকে জলের প্রয়োজন কিছু, এদিকেও কিছু জল উৎপন্ন হয়েছে, দেখা যাচ্ছে এদিকে 2 অণু হয়েছে, এদিকে 1 অণু জল লেগেছে, তাহলে কাটাকাটি করে কি হবে, এখানে কিন্তু 1 অণু জল থাকবে। সেক্ষেত্রে যদি এরকম কোনো বিক্রিয়া থাকে, তাহলে আমরা এখানে কি লিখবো দেখো, কি কি লেগেছে। প্রথমে আমাদের এই বিক্রিয়াটা একটা স্টেপে যদি লিখি, অ্যামোনিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম নাইট্রাইড বিক্রিয়া করে কি উৎপন্ন করছে? N2 গ্যাস, তার সাথে কি উৎপন্ন করছে? NaCl এবং 2 অণু জল। ওকে, তাহলে আমাদের এই রিয়াকশন যে সমিত সমীকরণটা লেখা হলো। এবার সংগ্রহ, দেখো গ্যাসের সংগ্রহটা আলাদা করে হেডিং করেছি, ঠিক আছে? যেহেতু এখানে দেখো আলাদা করে বলা আছে গ্যাসের সংগ্রহটা, ওই জন্য আমরা আলাদা করে হেডিং করেছি যে N2 জলের সাথে কোনো রাসায়নিক বিক্রিয়া করে না, তাই N2 কে জলের নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা হয়। এই যে 3 নম্বরের কোশ্চেন, এটা থাকলে কিন্তু 3 নম্বরে থাকবে।
এই 3 নম্বরের কোশ্চেনটা কিন্তু সম্পূর্ণ আমি লিখে দিলাম। এইটা যদি লেখো তোমাদের কিন্তু কোনো রকম নাম্বার কাটতে পারবে না। দেখে নাও, এটা খুব সুন্দর লেখা আছে। এটা ফুল একদম তোমরা যদি লেখো তাহলে তোমাদের কোনো নাম্বার কাটার কোনো জায়গায় তোমরা রাখছো না। তার মানে দেখে নাও, আমাদের 25 নম্বর কোশ্চেন হয়ে গেল। এবার আমরা কোথায় যাব? 26 নম্বর কোশ্চেনে যাব। 26 নম্বর কোশ্চেনে যাব। কোশ্চেন নম্বর 26 কি বলছে? নাইট্রোজেন পরীক্ষাগারে প্রস্তুত অ্যামোনিয়াম নাইট্রেটের গাঢ় জলীয় দ্রবণকে সরাসরি উত্তপ্ত না করে সমাণবিক অনুপাতে মিশ্রিত অ্যামোনিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম নাইট্রাইটের মিশ্রণের গাঢ় জলীয় দ্রবণকে উত্তপ্ত করা হয় কেন? অর্থাৎ আমরা দেখেছি যে অ্যামোনিয়াম নাইট্রেটকে সরাসরি তাপ দিলে কি নাইট্রোজেন গ্যাস প্রস্তুত করা যায়, কিন্তু এই প্রস্তুত করতে গেলে কি হয়, প্রচুর পরিমাণ তাপের উৎপাদন হয় এবং প্রচুর পরিমাণ তাপের উৎপাদন হয় এর ফলে, এবং বিক্রিয়াটা খুব কি হয়, দ্রুত গতিতে ঘটে, এর ফলে বিস্ফোরণ ঘটার সম্ভাবনা থাকে। এই জন্য আমরা কি করি, অ্যামোনিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম মোল অনুপাতে বা মোল অনুপাতে বলতে পারি বা কে সমাণবিক অনুপাতের একটা মিশ্রণে গাঢ় জলীয় দ্রবণ নিই এবং সেটাকে খুবই নিয়ন্ত্রিত ভাবে কি করা হয় বা সতর্ক ভাবে হিট দিয়ে আমরা কি তৈরি করি, প্রথমে অ্যামোনিয়াম নাইট্রাইট তৈরি করি এবং সেটা বিয়োজিত হয়ে কি হয়, নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হয়। এই যে বিক্রিয়াটা কি করেছে, কি বলেছে তোমার দেখো, সমিত রাসায়নিক সমীকরণ সহ উত্তর দাও। তাই আমি যে দুটো স্টেপে হচ্ছে, দুটো স্টেপের বিক্রিয়াটা আমি দেখাবো, সেটা সমিত সমীকরণ সহ। এবং তার আগে কি বলছে এটা দেখে নি, যে দেখো অ্যামোনিয়াম নাইট্রেটের গাঢ় জলীয় দ্রবণকে সরাসরি উত্তপ্ত করে N2 অর্থাৎ নাইট্রোজেন গ্যাস পাওয়া গেলেও বিক্রিয়ায় অত্যন্ত কি হয়, তাপ উৎপন্ন হয় এবং অতি দ্রুত গতিতে ঘটে। এই জন্য কি হয়, বিস্ফোরণ ঘটার সম্ভাবনা থাকে। এই জন্য অ্যামোনিয়াম নাইট্রাইট এবং অ্যামোনিয়াম ক্লোরাইড এর সম আণবিকও বলতে পারো বা সমমোলার বলতে পারো, 1:1 মোল অনুপাতে মিশ্রণের গাঢ় জলীয় দ্রবণকে ধীরে ধীরে উত্তপ্ত করে কি করা হয়, N2 প্রস্তুত করা হয়। তাহলে দেখো আমরা বিক্রিয়াটা দেখি, প্রথম ধাপের বিক্রিয়াটা দেখি। প্রথম ধাপের বিক্রিয়াটা কি হবে বলো? প্রথম ধাপের বিক্রিয়াটা আমরা কি দেখব, যে কি নেব, সোডিয়াম নাইট্রাইট নেব, সোডিয়াম নাইট্রাইট এবং অ্যামোনিয়াম ক্লোরাইড নেব। কি উৎপন্ন হবে? প্রথম ধাপে হবে অ্যামোনিয়াম নাইট্রাইট হবে এবং তার সাথে কি হবে, NaCl উৎপন্ন হবে, সোডিয়াম ক্লোরাইড। এবং দ্বিতীয় ধাপে এই যে অ্যামোনিয়াম নাইট্রাইট আছে, এইটা কি হবে, তাপ দিলে, তাপ বা আমরা এখানে ডেল্টা সাইন দেবো, এটাও তাপ, ভেঙে কি হবে, নাইট্রোজেন উৎপন্ন হবে গ্যাস, এবং তার সাথে 2 অণু জল উৎপন্ন হবে। দেখো সমিত সমীকরণ সহই আমি কি লিখেছি, তোমাদের রিয়াকশনের বিক্রিয়াটা আমরা কিন্তু সমিত সমীকরণ সহই লিখেছি। তোমার দ্বিতীয় ধাপ, ওকে, দ্বিতীয় ধাপ আমরা এটা লিখে দিলাম, হয়ে গেল আমাদের কোশ্চেনটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। তোমরা একটু দেখে নাও। আমরা এবার চলে যাব, আমাদের 26 নম্বর কোশ্চেন কমপ্লিট হয়ে গেল। এবার আমরা চলে যাব কিসে, 27 নম্বর কোশ্চেনে। কোথায় চলে যাব? কোশ্চেন নম্বর 27। তার আগে মুছে নিই বোর্ডটা, তার আগে মুছে নিতে হবে। আমরা মুছে নিচ্ছি। দেখো কোশ্চেন নম্বর 27 কি আছে, কিপ যন্ত্রে প্রস্তুত করা যায় এমন একটি গ্যাসের নাম এবং গ্যাসটির প্রস্তুতি, প্রারম্ভিক রাসায়নিক দ্রব্যসমূহ এবং বিক্রিয়ার শর্ত। ও কত নম্বর সি বলছে, সমিত রাসায়নিক সমীকরণ এবং গ্যাসের সংগ্রহ লেখন। দেখো আমাদের সিলেবাসে কিপ যন্ত্রে তৈরি করা যায় যে গ্যাসটা, সেটা একটাই আছে, কি, হাইড্রোজেন সালফাইড। তাহলে আমরা প্রথম যে আনসারটা হবে আমাদের, এমন একটি গ্যাসের নাম হচ্ছে কি, আমরা লিখবো হাইড্রোজেন সালফাইড। সংকেত কি, H2S। ওকে, এবার বলছে প্রারম্ভিক 2 নম্বর পয়েন্ট কি হবে, প্রারম্ভিক রাসায়নিক দ্রব্য সমূহ। এটা কত নম্বর? এ পয়েন্ট। কি কি আছে আমরা জানি, কি কি ইউজ হয় কিপ যন্ত্রে, যেসব গ্যাস প্রস্তুত করা যায়, তাই সেই সব গ্যাস প্রস্তুত করার জন্য আমাদের যে বিক্রিয়কটা হতে হয়, একটা কি হতে হয়, কঠিন হতে হয়, এবং আরেকটা হতে হয় কি, তরল হতে হয়। তার মানে আমরা এখানে দেখবো আমাদের কঠিন কে আছে, 1 নম্বরে আছে, দেখবো আমরা কি, ফেরাস
ফেরাস সালফাইড, ফেরাস সালফাইড এটা কি কঠিন, ফেরাস সালফাইডটা কি কঠিন, সংকেত কি এফিএস। ওকে, ফেরাস সালফাইড। আর 2 নম্বরে কে আছে, লঘু সালফিউরিক অ্যাসিড, এটা সংকেত কি H2SO4। তাহলে এটা কি অবস্থায় থাকবে, তোমার তরল অবস্থায় থাকবে। তাহলে আমাদের প্রারম্ভিক যে রাসায়নিক দ্রব্যসমূহ সেটা হয়ে গেল। এবারে আমরা কি লিখবো, বিক্রিয়ার শর্ত, অর্থাৎ বিক্রিয়াটা কোন কন্ডিশনে ঘটছে, বিক্রিয়ার শর্ত। দেখো কি লিখবো, প্রথম যেটা লিখছি দেখো, সাধারণ তাপমাত্রায়, সাধারণ উষ্ণতায়, সাধারণ উষ্ণতায় বা তাপমাত্রায়, সাধারণ তাপমাত্রায় কঠিন এফিএস এবং তরল লঘু, লঘু লিখলে আর তরল লেখার দরকার নেই, তাহলে লেখো লঘু লঘু H2SO4 বিক্রিয়া করে, বিক্রিয়া করে, বিক্রিয়া করে H2S এবং FeSO4 অর্থাৎ ফেরাস সালফেট উৎপন্ন করে। ওকে, তাহলে আমাদের বিক্রিয়া শর্ত কি, সাধারণ তাপমাত্রায় কঠিন এফিএস এবং লঘু H2SO4 অর্থাৎ সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে কি উৎপন্ন করে, হাইড্রোজেন সালফাইড উৎপন্ন করে, হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন করে এবং তার সাথে কি উৎপন্ন করে, ফেরাস সালফেট উৎপন্ন করে। এবার হচ্ছে কি আমাদের কি বলেছে, সি নম্বর, সিতে কি আছে, সমিত রাসায়নিক সমীকরণ, সিতে কি আছে, সমিত রাসায়নিক, সমিত রাসায়নিক সমীকরণ। আমরা কি লিখবো দেখো, অবশ্যই এফিএস, এফিএস। এবার এটা যে কোন স্টেটে আছে সেটা সলিড ব্র্যাকেটে আমরা লিখে দেবো। তারপরে লঘু, লঘু H2SO4, লঘু H2SO4 এটা কিসে আছে, অ্যাকোয়াস, AQ লিখে দিলাম। এটা থেকে উৎপন্ন হচ্ছে কি H2S, হাইড্রোজেন সালফাইড গ্যাস এবং তার সাথে কি উৎপন্ন হচ্ছে FeSO4, এটাও কি অ্যাকোয়াস, এটাও কি অ্যাকোয়াস। তাহলে আমাদের দেখো সমিত সমীকরণ হয়ে গেল, ব্যালেন্স করাই আছে, মানে ব্যালেন্সের জন্য আলাদা করে কিছু করার দরকার নেই, অলরেডি রিঅ্যাকশনটা ব্যালেন্সড হয়ে আছে। এবার আমাদের কি করতে হবে, লাস্টে গ্যাসের সংগ্রহ, এটা আমাদের দেখতে হবে। গ্যাসের সংগ্রহ বলতে হাইড্রোজেন সালফাইড পরীক্ষাগারে প্রস্তুতির পর সেটাকে কিভাবে সংগ্রহ করা হয়, সেটা হচ্ছে কি বায়ুর ঊর্ধ্ব অপসারণ দ্বারা। কিভাবে করা হয়, বায়ুর ঊর্ধ্ব অপসারণ দ্বারা। কেন, কারণ হাইড্রোজেন সালফাইড গ্যাস হচ্ছে বায়ুর থেকে ভারী, বায়ুর থেকে ভারী, এই জন্য হাইড্রোজেন সালফাইড গ্যাসকে কি করি আমরা, বায়ুর ঊর্ধ্ব অপসারণ দ্বারা সংগ্রহ করে থাকি। তাহলে আমরা সেটা লিখবো। দেখো আমরা প্রথমে এইটুকু মুছে দিচ্ছি, তাহলে আমরা কি লিখবো এবার দেখো, গ্যাসের সংগ্রহ, কি লিখবো বলো, বায়ুর অপেক্ষা H2S হাইড্রোজেন সালফাইড ভারী বলে নির্গম নল থেকে বেরিয়ে আসা H2S কে বায়ুর ঊর্ধ্ব অপসারণ দ্বারা সংগ্রহ করা হয়। ওকে, তাহলে ফুল আমি যে কোশ্চেনের আনসারটা লিখে দিলাম। এখানে অনেক সময় কি হতে পারে যে এ
বি সি ডি আছে, অনেক সময় এ বি দিতে পারে, এ সি দিতে পারে, এ ডি দিতে পারে, মানে সবগুলাই দেবে এমন কোনো কথা নেই, ভেঙে ভেঙেও দিতে পারে অনেক সময়। তো আমরা পুরোটাই দেখে নাও, খুব সুন্দরভাবে লিখে দিয়েছি এবং তোমরা জাস্ট টুকে নাও এবং জিনিসটাকে করতে থাকো। ওকে, কোনো অসুবিধা হবে না, একদম সুন্দরভাবে জিনিসগুলোকে প্রতিটা কোশ্চেনের অ্যান্সার সঠিকভাবে একদম সুন্দরভাবে লিখে দিয়েছি, তোমরা একটু দেখে নাও এবং খাতায় নোট করে নাও। আমাদের তাহলে কত নম্বর? 27 নম্বর কোশ্চেন হয়ে গেল। এবার আমরা চলে আসবো কত? 28 নম্বর কোশ্চেন। 28 নম্বর কোশ্চেন, তার আগে আমরা কি করব, বোর্ডটাকে ক্লিন করে নিই। কোশ্চেন নাম্বার 28 কি বলছে দেখো, হাইড্রোজেন সালফাইড প্রস্তুতিতে গাঢ় H2SO4 ব্যবহার করা হয় না কেন? আমরা আগের কোশ্চেনেই দেখলাম যে হাইড্রোজেন সালফাইড প্রস্তুতির সময় কি করছি, আমরা লঘু H2SO4 আমরা ব্যবহার করছি, গাঢ় সালফিউরিক অ্যাসিড আমরা ব্যবহার করি না। কেন করি না দেখো, যদি FeS এবং অর্থাৎ ফেরাস সালফাইড এবং তোমার গাঢ় H2SO4 ব্যবহার করি, তাহলেও কিন্তু হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন হবে, কিন্তু যে হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন হবে সেইটার সঙ্গে এই যে গাঢ় H2SO4 সেটা কি করবে, বিক্রিয়া করবে। কেন বিক্রিয়া করবে দেখো, তোমার এই যে গাঢ় H2SO4 এটা হচ্ছে কি শক্তিশালী একটা জারক অ্যাসিড, এটা কি শক্তিশালী একটা জারক অ্যাসিড। জারক অ্যাসিড আমরা কাকে বলে আমরা জানি, জারক অ্যাসিড কাকে বলে আমরা জানি, যে নিজে বিজারিত হয় এবং অন্যজনকে কি করে জারিত করে, তাকে আমরা কি বলি, জারক পদার্থ। যদি অ্যাসিড হয় তাহলে তাকে আমরা জারক অ্যাসিড বলে থাকি। কি করবে এবার দেখো, যেটা যে হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন হচ্ছে সেই হাইড্রোজেন সালফাইড গ্যাসকে গাঢ় H2SO4 গাঢ় সালফিউরিক অ্যাসিড কি করবে, ওকে জারিত করে দেবে। জারিত করে কোথায় নিয়ে যাবে, সালফারে পরিণত করবে এবং গাঢ় H2SO4 নিজে বিজারিত হয়ে সালফার ডাইঅক্সাইড এ পরিণত হবে। দেখো এটা লেখাই আছে, সুন্দর করে লিখে দিয়েছি কনসেপ্টটা। গাঢ় H2SO4 হলো একটি শক্তিশালী জারক অ্যাসিড। FeS অর্থাৎ ফেরাস সালফাইড ও গাঢ় H2SO4 এর বিক্রিয়ায় হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন হলেও তা গাঢ় H2SO4 দ্বারা সালফারে জারিত হয় এবং গাঢ় H2SO4 নিজে সালফার ডাইঅক্সাইডে বিজারিত হয়। তাহলে দেখো কিরকম হচ্ছে, এই যে উৎপন্ন হচ্ছে যে হাইড্রোজেন সালফাইড গ্যাসটা, রিয়াকশনটা দেখো, এই যে সালফারের এই যে হাইড্রোজেন সালফাইডকে কিসে পরিণত করছে, সালফারে, এবং নিজে তোমার সালফার ডাইঅক্সাইডে পরিণত হচ্ছে, সেই বিক্রিয়াটা দেখি। যে হাইড্রোজেন সালফাইড গ্যাসটা উৎপন্ন হয়েছে সেটার সাথে কি বিক্রিয়া করছে, গাঢ় H2SO4 বিক্রিয়া করে কি উৎপন্ন করছে, তোমার এই যে সালফারে পরিণত করছে কাকে, একে, অর্থাৎ এইটা কি হচ্ছে, জারণ হচ্ছে, এবং নিজে কোথায় পরিণত হচ্ছে, নিচে সালফার ডাই অক্সাইডে, নিজে কোথায় পরিণত হচ্ছে, সালফার ডাই অক্সাইডে, অর্থাৎ এটা বিজারিত হচ্ছে, অর্থাৎ এইটা কি হচ্ছে, বিজারণ, আর তার সাথে দুই অণু জল উৎপন্ন হচ্ছে। ওকে, এটা হচ্ছে তাহলে জারণ বিজারণ বিক্রিয়া হয়ে যাচ্ছে। এটা এখানে দেখো হাইড্রোজেন সালফাইড কত, -2, এটা কত নরমাল অবস্থায় 0। তাহলে দেখো -2 থেকে 0-র দিকে আমি তোমাদের বলেছিলাম, মাইনাস থেকে যদি জারণ অবস্থা বা যোজ্যতা যদি মাইনাস থেকে প্লাসের দিকে যায় তাহলে সেটা কি হবে, জারণ প্রক্রিয়া হবে। আর যদি এখানে দেখো কত আছে, এটা +6 আছে, এখানে সালফার কত আছে, +6 অবস্থায় আছে, তাহলে +6 থেকে এটা কোথায় গেল, +4 গেল। তাহলে দেখো পজিটিভ থেকে যদি নেগেটিভের দিকে যায়, অর্থাৎ দেখো বেশি পজিটিভ থেকে কমের দিকে যাচ্ছে, তাহলে অর্থাৎ নেগেটিভের দিকে যাচ্ছে, তাহলে কি হচ্ছে, সেটা কি হয়ে যাবে, বিজারণ হয়ে যাবে, সেই প্রক্রিয়াটা কি হবে, বিজারণ প্রক্রিয়া হয়ে যাবে। তো এই হিসাবে আমাদের এটা করা হয়েছে। দেখো সুন্দর করে তোমাদের লিখে দিয়েছি আমরা যে হাইড্রোজেন সালফাইড প্রস্তুতিতে গাঢ় H2SO4 ব্যবহার করা হয় না কেন, দেখে নাও। আমাদের কোশ্চেন নম্বর 28 কমপ্লিট হয়ে গেল। আমাদের আর দুটো কি তিনটে, আর তিনটে হয়তো কোশ্চেন অ্যান্সার হবে, তারপরে আমাদের এই যে পরীক্ষাগারের রসায়ন অর্থাৎ অজৈব রসায়ন, এটা আমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে, এটা আমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। দেখে নাও, আমরা চলে যাবো এবার নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন যাওয়ার আগে আমরা বোর্ডটাকে ক্লিন করতে হবে, মানে বোর্ডটাকে মুছে দিই। কোশ্চেন নাম্বার 29, কোশ্চেন নাম্বার 29টা তোমাদের আমরা যখন এমসিকিউ করাই তখন কিন্তু আমি খুব ভালোভাবে বলে দিয়েছিলাম, এখানে পুরো কোশ্চেনের আকারে আছে, অনেক সময় 2 নম্বর 3 নম্বরেও দেয়, এটা ওই জন্য আমি আরো তখন আমি রিয়াকশনের সাহায্যে পুরোটা ব্যাখ্যা করে দিয়েছিলাম, কিন্তু এখানে যেহেতু আবার আছে বা এখানে দিয়েছি যেহেতু, কি জন্য, যে পুরোটা কিভাবে ভালো করে লেখা যায় সেই জন্য আমি পুরোটা এখানে দিয়েছি আরেকবার, তোমরা একটু দেখে নাও শুধু, তাহলেই হবে। যে হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া শিল্পে উৎপাদনের শর্তাবলী ও কি সমিত রাসায়নিক সমীকরণ, কি বলছে, এক আয়তন বিশুদ্ধ N2
অর্থাৎ এক আয়তন বিশুদ্ধ কি নাইট্রোজেন গ্যাস, তার সাথে 3 আয়তন বিশুদ্ধ হাইড্রোজেন গ্যাস, ওকে, H2 গ্যাসের শুষ্ক মিশ্রণকে 200 বায়ুমণ্ডলীয় চাপে, 200 বায়ুমণ্ডলীয় চাপ মানে 200 atm এবং 550 ডিগ্রি সি সর্বোত্তম উষ্ণতায় উত্তপ্ত আয়রন চূর্ণ, এইটা তাহলে অনুঘটকটা কি আয়রন চূর্ণ অনুঘটক, ওকে, এবং মলিবেডেনামের বা এবার হচ্ছে মলিবেডেনামটা কি হচ্ছে উদ্দীপক, এই মলিবেডেনামটা আমরা উদ্দীপক হিসেবে ব্যবহার করতে পারি বা 1% K2O এবং 3% অ্যালুমিনা Al2O3 উদ্দীপক হিসেবে ব্যবহার করে। এবার দেখো পরীক্ষার সময় যদি 1% এবং এই যে 3% এটা যদি মনে না থাকে, 1% 3% যদি মনে না থাকে লেখার দরকার নেই, তোমরা শুধু K2O এবং Al2O3 লিখে দেবে। বা তোমাদের যদি এইটা যদি মনেই না থাকে, এটা অনেক সময় এমসিকিউ দিতে পারে, তো ওই জন্য আমি বলে দিলাম যদি এই পার্টটা যদি মনেই না থাকে তাহলে শুধু কি লিখবে মলিবডিনামটাই লিখবে, এইটার ক্ষেত্রে বলছি। এবং অনেক সময় কি করে অপশনে এমসিকিউ এর অপশনে কি করে যে বলে দেয় উদ্দীপক হিসেবে কে ব্যবহার হয়, তাহলে তো মলিবডিনাম অপশনে নেই, তখন দেখা যাচ্ছে কোনটা অপশনে আছে এইটা আছে, ওই জন্য তোমাদের জিনিসগুলোকে জানার জন্য আমি আরো লিখে দিলাম। ওকে, তাহলে আমরা দেখছি এই চালনা করে হেবার পদ্ধতিতে কি অ্যামোনিয়া গ্যাস প্রস্তুত করা যায়। এবার বিক্রিয়াটা তাহলে দেখি, বিক্রিয়াটা আমি এমন ভাবে লিখবো এই বিক্রিয়ার মধ্যেই আমাদের সবকিছুই থাকে। এর আগে আমরা কিন্তু এই বিক্রিয়াটা আমি লিখে দিয়েছিলাম, এই বিক্রিয়াটা আমি এর আগেও লিখে দিয়েছিলাম, এই একই ভাবে আমি আরবারও লিখে দিচ্ছি, একই ভাবে দেখো এই বিক্রিয়ার মধ্যে আমাদের সব ইনফরমেশন দেওয়া থাকবে। তাহলে প্রথমে কি দেব শর্ত দেব, কি কি শর্ত, শর্ত হচ্ছে তোমার কি বলো 200 atm, ওকে, আর 550 ডিগ্রি উষ্ণতা। এবার অনুঘটক, অনুঘটক কি আছে, অনুঘটক আমরা লিখবো, অনুঘটক হচ্ছে কি এফি চূর্ণ, এখানে আর বাংলায় বানান করে লিখলাম না, এফি চূর্ণ আমি এখানে সংকেত আকারে লিখে দিলাম। এরপরে আমরা কি লিখবো উদ্দীপক, মানে পরীক্ষায় উদ্দীপকের এটা এমসিকিউ আকারে খুব দেয়। উদ্দীপক কি কি, উদ্দীপক দুটো, একটা হচ্ছে কি মলিবডেনাম, অর্থাৎ এখানেও আমি সংকেত লিখে দিচ্ছি, একটা হচ্ছে এম ও, ওটা ছোট হাতে যখনই আমরা দেখেছি যে দুটো কোনো সময় কোনো মৌলের অর্থাৎ এলিমেন্টের দুটো অক্ষরের নাম থাকে, প্রথম অক্ষরটা বড় হাতের হয় এবং দ্বিতীয় অক্ষরটা ছোট হাতের হয়, ওই জন্য এটা এম ও, এটা মলিবডেনাম। মলিবডেনাম তার সাথে কি আছে বা, বা কি লিখতে পারি আমরা K2O এবং কি K2O এবং বা ও দাও ও Al2O3, অর্থাৎ অ্যালুমিনিয়াম অক্সাইড বা অ্যালুমিনা বলা হয়। কি উৎপন্ন হবে, কি উৎপন্ন হবে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হবে এবং তার সাথে কিছু পরিমাণ তাপ উৎপন্ন হবে, কিছু পরিমাণ তাপ উৎপন্ন হবে। বিক্রিয়াটা কি উভয়মুখী, বিক্রিয়াটা কি উভয়মুখী, ওকে, উভয়মুখী বিক্রিয়া। এবার দেখো এই যে তাপ, এই যে তাপ উৎপন্ন হচ্ছে, এই তাপের জায়গায় তোমরা যদি মানটা মনে থাকে মানটা লিখবে, আর যদি মান না মনে থাকে তাহলে শুধু তাপ লিখবে। মানটা কত, মানটা 22.24 কিলো ক্যালোরি, মানটা কত 22.24 কিলো ক্যালোরি। যদি মানটা মনে থাকে তাহলে অবশ্যই কি করবে মানটা লিখে দেবে। তোমাদের কোশ্চেনের এই যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনের অ্যান্সারটা তাহলে তোমরা এইভাবে সুন্দরভাবে লিখে দেবে, তোমাদের একদম 2 বা 3 যদি থাকে একবার ফুল নাম্বার পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তোমাদের বলেই দিলাম যদি এই 1% 3% এটা যদি মনে না থাকে লিখবে না, পরীক্ষায় পুরো এই পার্টটাই যদি মনে না থাকে এই কোশ্চেনের ক্ষেত্রে লেখার একদমই দরকার নেই, সেখানে এখান থেকেও বাদ দিয়ে দেবে। অনেক সময় এমসিকিউ দেয়, যখন এমসিকিউ দিলে কি করে মলিবডেনাম অপশনে থাকে না, তখন দেখা যাচ্ছে এই তোমার K2O এবং Al2O3 এইটা অপশনে আছে, ওই জন্য তোমাদের জানার জন্য তোমাদের এটা আমি দিয়ে দিয়েছি, যেন তখন ভুল না হয় এমসিকিউ করার সময়, ওকে। এটা অনেক সময় এরকম থাকতে পারে হয়তো অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে যে উদ্দীপক মলিবডেনাম ছাড়া আর কি উদ্দীপক হিসেবে ব্যবহার করা যেতে পারে, সেক্ষেত্রে ওই আমাদের তখন এটা কিন্তু লিখতে হবে, ঠিক আছে। তাহলে আমরা চলে যাব কোশ্চেন নাম্বার কত 30, আমাদের 29 নম্বর কোশ্চেনটা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা চলে যাব কোশ্চেন নাম্বার 30-এ, তোমরা একটু দেখে নাও, আমি তার আগে বোর্ড এবার মুছে নিই। কোশ্চেন নাম্বার 30-এ কি আছে, শর্ত ও সমিত রাসায়নিক সমীকরণ সহ ইউরিয়া কিভাবে শিল্পোৎপাদন করা হয় সেটা লিখতে বলছে প্রথমে, অথবা ইউরিয়া শিল্প উৎপাদনে ব্যবহৃত রাসায়নিক পদার্থগুলির নাম এবং বিক্রিয়ায় সমিত রাসায়নিক সমীকরণগুলি লেখো। তাহলে দেখো আমরা যদি এটা আলাদা করে যদি রাসায়নিক পদার্থগুলির নাম লিখি তাহলে কি লিখবো আমরা,
অবশ্যই কি লিখবো, অ্যামোনিয়া এবং কার্বন ডাই অক্সাইড, সেটা আলাদা করে লিখতে হবে। আমরা এখানে শর্তটা একবারে লিখেছি যে 150 বায়ুমণ্ডলীয় চাপে 200 থেকে 210 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 2:1 অনুপাতে 2:1 অনুপাতে কি অ্যামোনিয়া এবং কার্বন ডাই অক্সাইড গ্যাসের বিক্রিয়ায় ইউরিয়া উৎপন্ন হয়। এটা যে 2:1 অনুপাত, এটা কি হিসাবে, আয়তন অনুপাত, কিন্তু এটা আয়তন অনুপাত। এই অনুপাতে কি হয়, বিক্রিয়া ঘটালে আমাদের কি উৎপন্ন হবে, ইউরিয়া যে সার সেটা উৎপন্ন হবে। আমরা কি করব দেখো, রাসায়নিক সমীকরণ কি আছে, প্রথম ধাপে কি বলেছে, অ্যামোনিয়া এবং CO2 বিক্রিয়ায় অ্যামোনিয়াম কার্বামেট উৎপন্ন হয়। প্রথম ধাপে অ্যামোনিয়া এবং CO2 অর্থাৎ কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়া কি উৎপন্ন হয়, অ্যামোনিয়াম কার্বামেট। বিক্রিয়াটা দেখো, NH3 এবং CO2 কত অনুপাতে বলেছে, 2:1। 2:1 দিলে এটা 2 দেবো, 1 অলরেডি দেওয়া আছে। বিক্রিয়াটা কি, উভয়মুখী বিক্রিয়া, কত, 150 ATM, 150 বায়ুমণ্ডলীয় চাপ, টেম্পারেচার কত, 200 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 210 ডিগ্রি সেন্টিগ্রেড। কি উৎপন্ন হবে, আমরা বলেছিলাম অ্যামোনিয়াম কি হবে, অ্যামোনিয়াম কার্বামেট উৎপন্ন হবে, অ্যামোনিয়াম কার্বামেট উৎপন্ন হবে। এটা হচ্ছে অ্যামোনিয়াম কার্বামেটের সংকেত। অ্যামোনিয়াম কার্বামেট উৎপন্ন হবে, NH2 হলো NH4, অ্যামোনিয়াম কার্বামেটের সংকেত। এবং দ্বিতীয় ধাপে কি হবে, দ্বিতীয় ধাপে এই যে অ্যামোনিয়াম কার্বামেট এটা বিয়োজিত হয়ে ইউরিয়া এবং তার সাথে জল উৎপন্ন করবে। অ্যামোনিয়াম কার্বামেট বিয়োজিত হয়ে কি উৎপন্ন করবে, আমাদের ইউরিয়া সার অর্থাৎ NH2, ইউরিয়া সারের সংকেত NH2CO, NH2 এবং তার সাথে কি উৎপন্ন করবে, জল উৎপন্ন করবে। তার সাথে কি উৎপন্ন করবে, জল উৎপন্ন করবে। ওকে, দেখে নাও, সুন্দরভাবে লিখে দিয়েছি। এগুলো অবশ্যই তোমাদের MCQ করানোর সময় আমি আগে একবার করিয়েছিলাম, তো এখানে পুরো কোশ্চেন আকারে করে দিয়েছি, তখন তো জাস্ট বুঝিয়েছিলাম। এখানে কোশ্চেন আকারে সুন্দরভাবে লিখে দিয়েছি, তোমরা দেখে নাও। এখানে ইউরিয়া শিল্প দ্বিতীয় অথবা যে কোশ্চেনটা আছে সেটা যদি আমরা করি, ইউরিয়া শিল্প উৎপাদনে ব্যবহৃত রাসায়নিক পদার্থগুলির নাম ও বিক্রিয়ার সমিত সমীকরণ লেখো। তাহলে সেক্ষেত্রে শুধু আমরা কি লিখবো, রাসায়নিক পদার্থগুলির নাম লিখবো, কি কি লিখবো বলে দিয়েছি, যে অ্যামোনিয়া এবং কার্বন ডাই অক্সাইড এবং বিক্রিয়ার সমীকরণ, অর্থাৎ এই প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপ, এই বিক্রিয়া দুটো আমাদের লিখতে হবে। যেখানে আমাদের 30 নম্বর, আর দুটো কোশ্চেন করাবো, আর দুটো কোশ্চেন, ঠিক আছে, আজকে একটু বেশি হয়ে গেল, আর দুটো কোশ্চেন করাবো, অর্থাৎ 31 নম্বর এবং 32 নম্বর। তারপরে আমাদের এই যে অজৈব রসায়ন চ্যাপ্টারটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। দেখে নাও, আমরা মুছে দিচ্ছি, তারপরে দ্বিতীয় কোশ্চেনটা 31 নম্বর কোশ্চেনটা আমরা তারপরে লিখবো। কোশ্চেন নাম্বার 31, অসওয়াল পদ্ধতিতে HNO3 প্রস্তুতির সময় অ্যামোনিয়া ও বায়ুর মিশ্রণকে পিটিরোডিয়াম তারজালির উপর দিয়ে অতি দ্রুত চালনা করা হয় কেন? আমরা যখন অসওয়াল পদ্ধতির যে আমাদের কোশ্চেনটা ছিল, অসওয়াল পদ্ধতির মাধ্যমে HNO3 প্রস্তুতির, সেখানে আমরা দেখেছিলাম যে অ্যামোনিয়া আর অক্সিজেন, এই যে দুটো গ্যাসের মিশ্রণ, এই মিশ্রণটাকে পিটিরোডিয়াম তারজালির উপর দিয়ে খুব দ্রুত চালনা করা হয়েছিল। কত সেকেন্ডটা কত ছিল, 0.0014 সেকেন্ড। কত ছিল, 0.0014 সেকেন্ড। এত এই সময়, এইটুকু সময়ের মধ্যে দিয়ে ওদের মধ্যে দিয়ে ওই পিটিরোডিয়াম তারজালির মধ্যে দিয়ে গ্যাসটাকে চালনা করা হয়েছিল। এবং চালনা করার পরে আমরা কি পেয়েছিলাম, NO অর্থাৎ নাইট্রিক অক্সাইড পেয়েছিলাম। কিন্তু যদি এই যে সময়কালটা যদি দীর্ঘ হয়ে যায়, অর্থাৎ এর থেকে যদি বেশি সময় নিই আমরা, ওই গ্যাসটা যে যাচ্ছে পিটিরোডিয়াম তারজালির ওপর দিয়ে, সেটা যদি ধীর গতিতে হয় বা যদি সময় বেশি নেয়, তাহলে সেক্ষেত্রে কি হবে, অ্যামোনিয়ার অসম্পূর্ণ জারণ হবে, অ্যামোনিয়ার অসম্পূর্ণ জারণ হবে। এবং অ্যামোনিয়ার এই অসম্পূর্ণ জারণের ফলে কি উৎপন্ন হবে, N2 নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হবে। আমরা যে নাইট্রিক অক্সাইড চাচ্ছিলাম, সেই নাইট্রিক অক্সাইডের উৎপন্ন হবে না, তখন কি উৎপন্ন হয়ে যাবে, N2 গ্যাস উৎপন্ন হয়ে যাবে। এই জন্য আমাদের এই যে সংস্পর্শ কালটা কি হতে হবে, অতি দ্রুত হতে হবে, দীর্ঘ হলে হবে না, অতি দ্রুত হতে হবে। এবং সময়টা কত, 0.0014 সেকেন্ড। তাহলে দেখো কি আছে অ্যান্সারটা, অসওয়াল্ড পদ্ধতিতে HNO3 প্রস্তুতির সময় NH3 এবং বায়ু মিশ্রণকে পিটিরোডিয়াম তারজালি অনুঘটকের উপর দিয়ে অতি দ্রুত চালনা করা হয়, নতুবা অনুঘটকের সঙ্গে গ্যাসীয় মিশ্রণের সংস্পর্শকাল দীর্ঘ হলে, বললাম না, দীর্ঘ হলে বা সময় বেশি লাগলে অ্যামোনিয়ার অসম্পূর্ণ জারণ হবে, অসম্পূর্ণ জারণে নাইট্রোজেন উৎপন্ন হয়, কিন্তু NO পাওয়া যায় না। যেটা আমাদের NO পাওয়াটা, প্রথম ধাপে NO পাওয়াটা খুবই জরুরি ছিল অসওয়াল্ড পদ্ধতির মাধ্যমে HNO3 প্রস্তুতির ক্ষেত্রে।
কিন্তু সেটাই উৎপন্ন হচ্ছে না, তার বদলে কি হচ্ছে N2 উৎপন্ন হচ্ছে। দেখো অ্যামোনিয়া এবং অক্সিজেন বিক্রিয়া করে N2 উৎপন্ন হচ্ছে, নাইট্রোজেন গ্যাস, এবং তার সাথে কি উৎপন্ন হচ্ছে, তার সাথে 6 অণু জল উৎপন্ন হচ্ছে। এবার যদি কিছু ক্ষেত্রে যদি অসম্পূর্ণ জারণের মধ্যে ভালোভাবে যদি জারণ হয়, সম্পূর্ণ জারণ যদি কিছু ক্ষেত্রে যদি NO উৎপন্ন হয়, সেক্ষেত্রে কি হবে দেখো, সেক্ষেত্রে যদি NO কিছু পরিমাণ যদি উৎপন্ন হয়, সেই অণুটা আমার অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, N2 গ্যাস উৎপন্ন করবে। তাহলে দেখো কোনো অবস্থাতে যদি কিছু পরিমাণেও যদি নাইট্রিক অক্সাইড উৎপন্ন হয়, সেটাও কি হয়ে যাবে, নাইট্রোজেন গ্যাসে পরিণত হবে। তাহলে আমাদের প্রথম ধাপে উৎপন্ন হওয়ার কথা ছিল কি, NO, এই NOটাই উৎপন্ন হচ্ছে না। তাহলে কি করে মানে ফার্দার যে দ্বিতীয় ধাপ এবং তৃতীয় ধাপ আমরা করেছিলাম, সেইগুলো তার মানে যাওয়ার প্রশ্নই আসে না। ওকে, এই জন্য তাহলে কি হতে হবে, আমাদের এই যে সংস্পর্শ কালটা কি হতে হবে, অতি দ্রুত হতে হবে, কম সময়ে হতে হবে, দীর্ঘ হলে হবে না। এটাই হচ্ছে কারণ। দেখে নাও তোমরা আমাদের 31 নম্বর কোশ্চেন, তাহলে এইটুকুই খুব সুন্দরভাবে লিখে দিয়েছি। এটা লিখলেই 2 নম্বর থাকলে একদম ফুল 2 নম্বর পেয়ে যাবে। ওকে, দেখে নাও আমরা পরে কোশ্চেন যাব, অর্থাৎ 32 নম্বর কোশ্চেন। আমাদের 32 নম্বর কোশ্চেনটা হচ্ছে এই চ্যাপ্টার শেষ কোশ্চেন আপাতত। ওকে, দেখে নাও কোশ্চেন নাম্বার 32 কি বলছে দেখো, কপার সালফেট দ্রবণে প্রথমে ধীরে ধীরে অ্যামোনিয়া যোগ করলে এবং পরে অতিরিক্ত অ্যামোনিয়া যোগ করলে কি ঘটে, সমীকরণ লেখো। এবার এই যে প্রথমে যদি অ্যামোনিয়া যোগ করি তাহলে কি হয়, পদক্ষেপ পড়ে, এবং আমরা দেখেছি এতে যদি কিছু অতিরিক্ত যদি আরো অ্যামোনিয়া যোগ করা হয়, তাহলে কিছু কিছু ক্ষেত্রে কি হয়, সেই পদক্ষেপটা কি হয়ে যায়, দ্রবীভূত হয়ে যায়। আবার কিছু কিছু ক্ষেত্রে সেটা কি হয়ে যায়, অদ্রাব্য থেকে যায়। ওকে, তা এই ক্ষেত্রে কি হচ্ছে আমরা সেটা দেখতে হবে। কপার সালফেট অথবা দিয়ে কি আছে দেখো, কপার সালফেটের জলীয় দ্রবণে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে কি ঘটবে, রাসায়নিক সমীকরণ সহযোগে লেখো। দেখো আমি আগেও বলেছিলাম, অ্যামোনিয়ার জলীয় দ্রবণ মানে হচ্ছে কি, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। আমরা ল্যাবে অ্যামোনিয়া গ্যাসকে তো আর ব্যবহার করা যায় না সেরকম ভাবে ধরে বেঁধে, তো ওই জন্য আমরা সকল সময় কি করি, যে অ্যামোনিয়াকে কি করা হয়, জলে দ্রবীভূত করে রেখে দেওয়া হয়, এবং সেটাই আমরা কি করি, ওই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হয় সেটাকে আমরা ব্যবহার করি ল্যাবে। তোমরা দেখবে আমার চ্যানেলে অ্যামোনিয়ার যে শনাক্তকরণ নেসলার বিকারক দিয়ে সেটা করা আছে একটা শর্টসে, তোমরা সেটা দেখে নিও, তাহলেই বুঝতে পারবে। এবার দেখো কি বলছে, কপার সালফেট দ্রবণে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যোগ করলে প্রথমে বেসিক কপার সালফেট, সংকেতটা কি, CuSO4, এটা হচ্ছে কপার সালফেট, এবং তার সাথে এটা কি, কিউপ্রিক হাইড্রোক্সাইড, লবণের নীলাভ সাদা অধক্ষেপ পড়ে। তাহলে দেখো রিয়াকশনটা কি হচ্ছে, 2CuSO4 তার সাথে 2 অণু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে কপার সালফেট এবং এমনকি কিউপ্রিক হাইড্রোক্সাইড উৎপন্ন হচ্ছে। এটা একটা অধক্ষেপ, এটা একটা জটিল যৌগ এগুলা। ওকে, এটা একটা লবণ, লবণ উৎপন্ন হচ্ছে, তার সাথে কি হচ্ছে, তোমার অ্যামোনিয়াম সালফেট উৎপন্ন হচ্ছে। এবং পরবর্তীকালে এই যে তোমার এই যে নীলাভ সাদা অর্থাৎ বেসিক কপার সালফেট এবং তার মধ্যে এই অ্যামোনিয়াম সালফেটের মধ্যে যদি আমি আবারও যদি কি করি, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করি, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যদি যোগ করি, তাহলে সেক্ষেত্রে কি হবে, এই যে নীলাভ সাদাটা পুরোপুরি পরিবর্তন হয়ে কি হয়ে যাবে, গাঢ় নীল বর্ণের হয়ে যাবে। গাঢ় নীল বর্ণ যে কম্পাউন্ডের জন্য হবে, সেই কম্পাউন্ডটার নাম কি, কিউপ্রামোনিয়াম সালফেট, কিউপ্রা অ্যামোনিয়াম সালফেট, এটা সাধারণ নাম। এই যে জটিল যৌগগুলোর এগুলোর আইউপ্যাক নাম আছে, কি আছে, টেট্রাঅ্যামিন কপার 2 সালফেট। এই যে আইউপ্যাক নাম, তোমরা যারা ক্লাস 11-12 সায়েন্স নিয়ে পড়বে তাদের কেমিস্ট্রিতে তোমাদের 12 জটিল যৌগ বলে একটা চ্যাপ্টার আছে, সেইখানে তোমরা এই জটিল যৌগের নামকরণগুলা পড়বে। টেট্রাঅ্যামিন কপার 2 সালফেট, রিয়াকশনটা কি আছে, কপার CuSO4 কপার সালফেট এবং কিউপ্রিক হাইড্রোক্সাইড তার সাথে অ্যামোনিয়াম সালফেট আর কি 6 অণু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে CuNH3 SO4 এবং তার সাথে 8 অণু জল উৎপন্ন করছে। এই কম্পাউন্ডটার জন্য কি হচ্ছে, কালারটা গাঢ় নীলবর্ণ হচ্ছে। এটাকে আমরা কি বলি, টেট্রাঅ্যামিন। দেখো টেট্রাঅ্যামিন কেন, 4টে অ্যামিন আছে ওই জন্য টেট্রাঅ্যামিন। কপার 2, কপার কি অবস্থায় আছে, +2 অবস্থায় আছে, আর তার সাথে লাস্টে সালফেট আছে, ওই জন্য এরকম নামকরণ হয়েছে। দেখে নাও আমাদের এই যে চ্যাপ্টারের লাস্ট কোশ্চেন, আমাদের এই চ্যাপ্টারের লাস্ট কোশ্চেন তোমরা দেখে নাও। আমরা এর পরবর্তীতে নেক্সট চ্যাপ্টার একটা শুরু করব, সেটা দেখি কি শুরু করা যায়। অবশ্যই আমরা পরবর্তীতে একটা নেক্সট চ্যাপ্টার আমরা শুরু করব। এটাই তাহলে আমাদের আজ লাস্ট কোশ্চেন আমাদের কমপ্লিট, এবং এই চ্যাপ্টারটা তার সাথে সাথে কমপ্লিট। পরবর্তীতে আমরা নতুন একটা চ্যাপ্টার
শুরু করব, সেখানেও বিভিন্ন রকম কোশ্চেন আনসার নিয়ে আমরা আলোচনা করব। আজকে এতদূর, তোমরা ভালো থেকো, এবং তোমাদের যদি এই কোশ্চেন আনসার সিরিজটা খুবই ভালো লাগে তাহলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করবে, এবং আমার চ্যানেলটাকে তার সাথে সাথে কি করবে, সাবস্ক্রাইব করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো। ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা, গুড বাই।